বয়স তখন আনুমানিক আমি ক্লাস 1-এ পড়ি। আমি যতটুকু আমার মনে পড়ে আমি তখন ক্লাস 1-এ পড়ি। আমার জন্ম থেকে আমার কি হয়েছে সেটা আমার মনে নাই। তো আমার জন্মের পর আমি আমার মাকে দেখিনি। আমার মা চলে যায় আমার নানার বাড়িতে থাকে, ওখানে আমার মা থাকে। আমার বাবার সাথে ঝগড়াঝাটি হইতো বা এক পর্যায়ে আমার দাদি আমার আম্মাকে পছন্দ করতো না, সেজন্য আর কি আমার আম্মা আমার নানার বাড়িতেই থাকে। আমরা 3 ভাই বোন, আমরা 2 বোন 1 ভাই। আপনি কি সবার বড়? আমি মেজো। ওকে, বাবা কি করতেন? আমার বাবা মাটি পরীক্ষা করে, ওখানে মৃত্তিকাতে চাকরি করতো। তো আমার বাবা অনেক জিদি ছিল। আমার বাবার আবার ডান পায়ে প্রবলেম ছিল। প্রবলেমটা হচ্ছে আমার বাবার টাইফয়েড জ্বর হয়েছিল, ওই জ্বরের থেকে আমার বাবার পাটা বেঁকা হয়ে যায়। তারপর থেকে বাবা আর কি একটু জিদি, বড় সংসারের বড়, সবাই ফ্যামিলির মধ্যে সবাইরই বড়। আমরা যে একদম মধ্যবিত্ত না, আমাদের ফ্যামিলিটা অনেক বড় এবং আমরা অনেক বড় ঘরের বড় ফ্যামিলির মেয়ে। আমরা ছোটবেলা থেকে আমাদের কোনো সংসারে কোনো অভাব অনটন কিছুই ছিল না। আমরা খুব ভালোভাবে মানুষ হয়েছি। তো আমার আম্মা চলে যায়, তখন আমি ক্লাস 1-এ পড়ি। আমার বড় বোন তখন পড়ালেখা করে, আমিও পড়ালেখা করি। আমার ভাই ছোট, 2.5 বছর 3 বছর এরকম হবে। তো আমার ভাই, আমি যখন ক্লাস 1-এ পড়ি তখন থেকে আমি জানতাম, আমার দাদুকে জিজ্ঞেস করতাম যে আমার আম্মা কোথায়। আমার দাদু আমাকে বলতো যে আম্মা মারা গেছে, বা আমার বাবাকে জিজ্ঞেস করলে বলতো যে আম্মা মারা গেছে। ওই পর্যন্তই জানি। আমার বোনের কাছে জিজ্ঞেস করছি যে আপা আসলে আম্মু কই, পরে বলছে যে না আম্মু নাই, আসলে আম্মু মারা গেছে। আমার বড় বোন কথাটা লুকিয়ে গেছে, যাক আমি জানতাম না। পরে যখন আমি ক্লাস 3-তে পড়ি তখনই আর কি আমার আম্মা আমাদের সাথে দেখা করতে আসছে। আপনার প্রথম দেখা? প্রথম দেখা মাকে। তো আমাদের একটা বাড়ি ছিল, আমরা এখন নতুন বাড়িতে আছি, আমাদের পুরান বাড়ি ছিল, ওখানে আর কি আমার আম্মা দেখা করতে আসছে। তো খবর দিছে একজন লোক দিয়ে, আমার পাশের বাড়ির একটা লোকটা দিয়া খবর পাঠাইছে যে ওদেরকে বলো আমি দেখা করতে আসছি। তো প্রথম যখন আমাদেরকে আইসা বললো তখন তো বড় বোন আর কিছু বলে না। আমি গেছি দেখা করতে, যাওয়ার পরে তো আম্মা ধরে হাউমাউ করে কান্না যে আমাদেরকে রেখে চলে গেছে। আমার আম্মা যখন যায় তখন আমার ছোট ভাইয়ের বয়স নাকি 2.5 বছর এরকম ছিল। আমার ভাইও তখন অনেক ছোট ছিল, আমি ভাইয়ের থেকে একটু বড়ই ছিলাম। তারপরে আম্মা হাউমাউ ধরে কান্না করে, তখন তো আমি বুঝতে পারি না যে আসলে কে উনি, কেন উনি আমাকে ধরে হাউমাউ করে এভাবে কান্না করতেছে। পরে সবাইকে যখন জিজ্ঞেস করলাম তখন ওই বাড়ির সবাই বললো যে এটাই তোমার মা। তখন আর কিছু বলতে পারি নাই, যে মাকে দেখি নাই। সবাই বলছে মা মারা গেছে, এখন মা কোত্থেকে আসছে কিছুই বলতে পারি নাই। দাদুকে জিজ্ঞেস করছি, দাদু আর কিছু বলে নাই। যাক, তারপরে আম্মা আসছিল, দেখা করে আমাকে টাকা দিয়ে গেছে, কিছু জিনিস কাপড় চোপড় এটা সেটা টুকটাক এগুলি কিনা দিয়ে গেছে। আম্মা অনেক কান্নাকাটি করছে আমাকে ধইরা। পরে বলছে তোর ভাইটার একটু দেখতে মন চায়, তোর ভাইটারে নিয়ে আসতে। পরে আমি বললাম আমি তো জানি না, যে আমিও আম্মাকে ধইরা অনেক কান্নাকাটি করছি। তারপর ওই থেকাই আর কি আম্মু চলে গেছে। যাওয়ার পরে ওই থেকাই আমার আম্মার সাথে পরিচয় যোগাযোগ, আমি যাইতাম আসতাম, আম্মা ওই বাড়িতে আসতো, মাঝে মধ্যে যাইতাম দেখা করতাম এরকম। আমি যখন ক্লাস 6-এ পড়ি, 5 গেছে, 1 বছরেই ভালোই দেখাশোনা করতেছি, আসতেছে। আম্মা মাঝে মধ্যে আসে, কথাবার্তা হয় আমার সাথে, ভালো মন্দ সবসময় আম্মু টাকা পয়সা দিয়া যায়। কিন্তু আমার আব্বাও জানে না, আমার দাদুও জানে না, কেউই জানে না, শুধু আমিই জানি। পরে আম্মা আসতো, এভাবেই ছিল। 2 বছর কেটে গেল। আমি তখন 5-এ পরীক্ষা দিয়া ক্লাস 6-এ উঠছি। তখন আর কি আম্মু নানার বাড়িতেই থাকতো। আমি ওখানে ক্লাস 6-এ যখন উঠছি তখন আমি স্কুল থেকে চুরি করে আমাকে জিজ্ঞেস করছি যে আমাদের আসলে নানার বাড়ি কোথায়, ঠিকানাটা আমাকে দেন। পরে আম্মু আমাকে ঠিকানাটা দিছে। দেওয়ার পরে আমি ওখানে গেছি, নানার বাড়িতে ফার্স্ট নানার বাড়িতে গেছিলাম। যাইয়া ওখানে আমি প্রায় 5-6 দিনের মতো থাকলাম ওখানে আম্মুর কাছে। আম্মু আমাকে কিছু জামা কাপড় কিনা দিছিল, তারপরে টুকটাক এটা সেটা, নানা নানি সবাই মোটামুটি অনেক আদর করছে। আর আম্মুর তো আর সুখের সীমা নাই যে আমার মেয়ে আসছে। তারপরে ওখানে থাকলাম 5-6 দিন। থাকার পরে এখন আমার নানা বলতেছে যে ওরে কে দিয়ে আসবে, এখন ওরে তো সবাই ওখানে খুঁজতেছে। পরে একদিন আব্বা খুঁজতে আসছে নানার বাড়িতে, যে দেখছে যে আমি এখানে। আব্বা আর কিছু বলে নাই, আব্বা অনেক চাটাচাটি করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে আমার আর নেয় নাই। এখন আম্মা বলতেছে যে ওরে কে দিয়ে আসবে। আম্মু আবার একটা কথা বলি ভাইয়া, আমার নানার বাড়ি ছিল হচ্ছে আপনার, আমার আম্মু এ দেশের না, আমার আম্মু হচ্ছে বার্মার, মায়ানমার যেটাকে বলে, ওই দেশের। আমার আম্মু তেমন সাজায় গোছায় কোনো কথাবার্তা বলতে পারতো না। আমার নানি ছিল ওই দেশের, বার্মার ছিল তারা? হ্যাঁ, বার্মানি ছিল। আমার 6 খালা 4 মামা। আচ্ছা, ওনারা বার্মা থেকে এসেছিলেন? বার্মা থেকে আসছে। কবে এসেছিলেন? আসছে যে ওখানে বার্মায় আমাদের দেশে যুদ্ধ হয়েছিল। যুদ্ধ হওয়ার সময় নানা ওই দেশে চলে যায়। যাওয়ার পরে ওখানে নানি অনেক সুন্দরী ছিল না,
নানিকে দেখে পছন্দ করে নানিকে বিয়ে করে। ওকে। ওখানে অনেক বছর নানা ছিল, আমার এই যে 4টা মামা 6টা খালা সব ওখানে হয়েছে। পরে মানে ওই দেশে সরকার বলছে যে বাঙালি কোনো লোক রাখবে না, এরকম কথা। তার মানে সেই যুদ্ধের সময়টাতেই মূলত উনি দেশে চলে আসে, অনেক আগের ঘটনা। তো তো নানা বলছে যে মানে বলছে যে লাগবে না, বাংলাদেশি কোনো লোক ওইখানে রাখবে না, শুধু নানি থাকবে। মানে নানি তো ওই দেশে নানি থাকতে পারবে। তো নানি বলছে যে ঠিক আছে, আমি আমার স্বামীকে যখন রাখবে না আমিও থাকবো না। তো নানি ওই পর্যায়ে ওই সময় আমার নানাকে নিয়ে এই দেশে চলে আসে, আর যায় নাই। আর ওই দেশের কারোর সাথে কোনো যোগাযোগ আমার নানির হয় নাই। আচ্ছা। তারপরে আমার নানি, আমার আম্মু ছিলাম, পরে বলতেছে যে কে দিয়ে আসবে ওকে, ওরে দিয়ে আসার মতো তো কেউ নাই। তো নানা বলতেছে যে কে দিয়ে আসবে, আমি তো যেতে পারবো না, মামারাও কেউ যাবে না, তাহলে কে দিয়ে আসবে ওকে। পরে আম্মা বলতেছে যে ঠিক আছে। আমার আম্মারে আবার যে গটকালি করে বিয়ে দিছিল সে মহিলা আবার হচ্ছে আম্মার চাচি শাশুড়ি। তো ওনাকে বললো যে তাহলে আপনি চাচি আপনি সহকারে ওরে নিয়ে চলেন, আমি তো একা যাবো না, আমার ভয় লাগে, আপনি ওরে নিয়ে চলেন। পরে আম্মু, আমি আর হচ্ছে উনি, আমরা 3 জন গেলাম বাড়িতে। যাওয়ার পর আমি মানে যতটুক দেখলাম যে আমি যাওয়ার পর আমার দাদি আমার আম্মাকে অনেক মারছে, মানে মারতে মারতে আমার আম্মার পরনের কাপড় খুলে ফেলাইছিল। মানে আপনাকে রেখে আসার সময়টাতে? হ্যাঁ, আমাকে যখন আমার দাদি আমার আম্মু যখন নিয়ে আসছে তখন। পরে আমার আব্বাও আমার আম্মুরও অনেক মারছে, আমার দাদু আমার আম্মুরও অনেক মারছে আমার সামনেই, আমি কিছু বলতে পারি নাই। পরে আমার গায়ে হাত তুললো কেন? গায়ে হাত তুলছে যে আমি ওখানে কেন গেছি, আমাকে কেন ওই জায়গায় রাখছে, মানে এগুলি বলে আমার আম্মুকে অনেক মারধর করছে। মারধর করার পর আম্মু আর কিছু বলে না, আম্মু কান্নাকাটি করে আম্মু আমাকে রাইখেই আইসা পড়ছে নানার বাড়িতেই। তো তারপর থেকে আমি মাঝে মধ্যে স্কুল। ওই সময়টাতে আপনি জানছেন কিনা, আমি সে কারণে আপনাকে একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে আপনার বাবা কি ওই সময় আপনার মাকে বাদ দিয়ে একটা বিয়ে করেছে? করেনি। আপনার মাও কি বিয়ে করেছিল? না, আমার মাও বিয়ে করেনি, কিন্তু আলাদা থাকতো। কি কারণে আলাদা থাকতো সেটা আপনি জানেন? আলাদা থাকতো আসলে আমি যতটুকু আমি জানি, আমি যতটুকু শুনছি, আমাদের ফ্যামিলিতে একটা কাজের মেয়ে থাকে। তো ওই মেয়েটা আমাদের 7 বছর বয়স থেকে আমাদের ফ্যামিলিতে থাকতো। এখন তা আমাদের ফ্যামিলিতে থেকে তার বিয়ে হয়েছে, এখনো সে আমাদের ফ্যামিলিতে এখনো আছে। ওই মেয়েটাই মানে আমার আম্মা একটু সহজ সরল টাইপের ছিল, যেহেতু ওই বিদেশি একটু কাজকর্ম এগুলো একটু গোছায় করতে পারতো না, বা একটু চলাফেরাটা আমার দাদির যেরকম ছিল ওইরকম করতে পারতো না আম্মা। আর আরেকটা কথা হচ্ছে যে আমার আব্বা মানে হয়তো রাত্রে একটা কথা আমার মাকে বলছে, আমার আম্মা সকালবেলা সবার কাছে কথাটা বলে দিছে। মানে আমার ওই এটা ছিল না যে আমার স্বামী আমাকে এই কথাটা বলছে, আমি এই গোপন কথাটা কেন বলবো, সেই মানে ব্রেনটা আম্মুর ছিল না, যার কারণে আমার দাদি আমার আম্মাকে সহ্য করতে পারতো না। আর আরেকটা কথা হচ্ছে আমার ওই কাজের মেয়েটাও ছিল, মানে আমার আম্মাকে যাতে সংসারে মানে আমার দাদির কাছে ভালো থাকতে দিত না। আমার আম্মা ভাত রান্না করলে, তরকারি রান্না করলে তরকারির ভিতরে হলুদ মরিচ দিয়া দিত, লবণ বেশি করে দিয়া দিত, এটা সবার কাছ থেকে আমরা শুনছি। আর মানে উনি একটা শত্রুতা তৈরি করেছে। শত্রুটা আমার দাদি যাতে আমার আম্মুকে দেখতে না পারে, আমাদের মানে আম্মুর সাথে এবং আমার দাদুর সাথে সবসময় ঝগড়া করে রাখতো। তারপরে যাক এক পর্যায়ে একদিন নানা আসছে, আসার পরে দেখছে যে আমার আম্মুরে এমন মারতেছে। পরে নানা বলছে ঠিক আছে আপনারা রেখে দেন, আমার মেয়েরা আমি নিয়ে যাইতেছি। ওই সময় নানা নিয়ে গেছে ওই পর্যন্তই ছিল। মানে বাবা মার সাথে কোনো ডিভোর্স হয় নাই, বাবাও মাকে ডিভোর্স দেয় নাই, মাও বাবাকে ডিভোর্স দেয় নাই, এবং কেউ দুইজনে আলাদা ছিল কিন্তু বিয়ে করে নাই। বাবা বিয়ে করে নাই আমাদের জন্য, আর মা বিয়ে করে। আমার 3টে সন্তান আছে, আমি তাদেরকে রেখে বিয়ে করব না। তো এর জন্য আর কি দুইজন দুই সাইডে ছিল, কিন্তু বিয়ে কখনো করে নাই। আর যাক তারপরে আমি ওই 6 বছরে আমি যাওয়া আসা করতাম। এর মধ্যেই আমাদের জীবন ভালোই চলতেছিল। আমি আবার এখানে একটা কথা বলে রাখি ভাই, আমার বাবা তখন আর কি চাকরিটা ছেড়ে দেয়। ওনার বসের সাথে মানে এক মন কষাকষি হয়, উনি অনেক জিদি ছিল, যার কারণে উনি চাকরিটা ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে মানে উনি সংসারের একটা জিনিস, আমরা যে 3টা ভাই বোন, মানে উনি কোনোদিনও আমাদেরকে সেই খেয়াল করতো না যে আমার একটা ছেলের কি লাগবো বা আমার মেয়ের কি লাগবো বা খাতা লাগবো কলম লাগবো, এগুলি বাবা কখনোই জিজ্ঞেস করতো না। ও সকালবেলা উঠতো, সকালবেলা উঠাই আমাদের পাশে একটা দোকান আছে, ওখানে যে আড্ডা দিত। যা কিছু করছে আমার দাদি আমার চাচারাই আমাদেরকে দেখাশোনা করতো, খাতা কলম সবকিছু ওনারাই দিত। যাক তারপরে আম্মা ওখানেই ছিল। যাওয়ার পরে আমি আসা যাওয়া করতাম, আম্মা মাঝে মধ্যে আসতো, দেখাশোনা কইরা যাইতো। এর মধ্যে আমার বয়স তখন 13, 1997 ডিসেম্বর মাসের 18 তারিখ। আমি 6 পরীক্ষা দিয়ে 7 উঠছি। 7 লাস্ট পরীক্ষা চলতেছে, আমি 1 বছর পড়ছি। তো এই ফাঁকে আমি যখন ক্লাস 6 পড়ি, তখন আমার বোন আর কি, আমার একটা ফুফাতো ভাই আছে, তো ও আর কি আমাদের বাড়িতে আমার বোনকে আমাদেরকে পড়াশোনা করাইতো। তো ওর সাথে আর কি আমার বোনের রিলেশন ছিল, বড় বোনের। তো আমার বোন তখন আর কি আমার বোন ওই ছেলের সাথে পালাইয়ে যায়।
এই পালিয়ে যাওয়ার পরে আমাদের জীবনটা শেষ আর কি। আমার ফুফাতো ভাই আমাদের বাড়িতে থেকে পড়াশোনা করছে, আপন ফুফাতো ভাই। তো পড়াশোনা করছে, এক পর্যায়ে আর কি আমার বোনের রিলেশন ছিল ফুফাতো ভাইয়ের সাথে। সেই ফুফাতো ভাইয়ের সাথে আমার ফ্যামিলি বিয়ে দিতে রাজি ছিল না, ছিল তার বড়টার কাছে, কিন্তু আমার বোন সেটা মানে নাই। হঠাৎ করে আমার বোন কলেজে যায়, তো কলেজে প্রত্যেক দিনই কলেজে যায়। ফাঁকে আমার ফুফু মারা গেছে, আমার ফুফুর ক্যান্সার হয়েছিল, ফুফু মারা গেছে। ফুফুরে নিয়ে অনেক দৌড়াদৌড়ি করছিলাম, ঢাকা এটা সেটা অনেক জায়গায় নিয়েছিল। ফুফু মারা গেছে, তো ফুফু মারা গেছে, মারা যাওয়ার পরে মনে করেন তাদের সংসারটা এখন এলোমেলো হয়ে গেছে। আমার 4টা ফুফাতো ভাই, তাদেরকে রান্না করে খাওয়াবে সেই লোকও নাই। আমার মানে তখন আর কি হেরা একদম ভেঙে পড়ছে যে মা মারা গেছে, বাপটা আছে এরকম। তো আমার বোন আর কি ওখানে আসা যাওয়া করতো, আমার বোন রান্না বান্না করে দিয়ে আসতো ওদেরকে, সেটা আমরা জানতাম না, আমার ফ্যামিলিও জানতো না, দাদুও জানতো না, আমরাও জানতাম না। তো দাদুর এক ভাই আছে, আবার একদিন আসছে বিকাল বেলা, ও বলতেছে যে আপনার নাতিন কই, আমার বোনের কথা বলতেছে, শিল্পী কই। তো বলছে ও তো কলেজে গেছে। তো প্রত্যেক দিনই সকালবেলা যায় 5টা বাজে আসে, সকালবেলা যায় 5টা বাজে আসে। এখন বুবু বলতেছে যে তুই কি কলেজে যাস, আমি তো তোর কিছু বুঝি না, তুই কোন কলেজে পড়স যে এত রাত পর্যন্ত, একটা মেয়ের এত রাত কেন হবে, 5টা বাজে, তখন তো সন্ধ্যা হইতো, তো তাহলে তুই এতক্ষণ কি করস, কই যাস? বলে কিনা আমি কলেজেই যাই, আমি কলেজেই পড়াশোনা করি। তো এখন এটা তো আর বুবু জানে না, এখন যে বুবু যে খোঁজ যে নিবে সেই লোক তো কেউ নাই। ও বুবু বলতেছে আচ্ছা ঠিক আছে পড়াশোনা কর, আমি তো আর কিছু জানি না, আল্লাহই ভালো জানে। তো এক পর্যায়ে আর কি আমার ওই দাদুটা আসছে, আসার পরে এখন দাদুটা বলতেছে যে ও কই। পরে বুবু বললো যে ও তো কলেজে। তো বললো যে কলেজে, ও দাদু আবার আসার সময় কলেজে গেছিল, যাওয়ার সময় দেখছে যে কলেজ বন্ধ। তো বাড়িতে আইসা যখন জিজ্ঞেস করলো যে ও কই, তখন দাদু বললো যে কলেজে গেছে। বললো আমি কলেজ থেকে আসলাম, কলেজের পাশ দিয়ে আমি আসছি, আমি দেখছি কলেজ বন্ধ, তাহলে ও কোন কলেজে গেছে কি করেন আপনি? হ্যাঁ ও এখনো 5টা বাজে, ও এখনো আসে নাই, ও কই গেছে। পরে তো বুবু চিন্তা করতেছে, দাদু চিন্তা করতেছি, আমরাও করতেছি, যেহেতু একটা মেয়ে কোথায় গেছে। তারপরে এখন 6টা কি 6:30টার দিকে আসছে। তো আসার পরে এখন দাদু জিজ্ঞেস করতেছে যে তুই কোথায় গেছিস, তুই তো বলে কি আমি কলেজে গেছি। তো বলে যে কলেজে গেছস, কলেজে গেলে কলেজ তো বন্ধ, আমার ভাইয়ে দেখে আসছে, তাহলে তুই মিথ্যা কথা বলতেছিস কেন? বলে না আমি কলেজেই গেছি। তারপরে এক পর্যায়ে দাদু যখন জিজ্ঞেস করলো যে তুমি তো কলেজে যাও না, আমি তো দেখে আসছি, বলে তুমি কোথায় গেছো? এক পর্যায়ে অনেক তর্কাতর্কি হয়, আপারে অনেক মারে। আমার বাবা আসছে, বাবাই অনেক আপারে অনেক মারার পরে আপা জিদ করে আর কি আমার ওই ফুফাতো ভাইকে বলে যে এরকম আমি এখানে থাকবো না। তখন আর কি ওই দিনে তাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার পরে সে বাড়িতে আসছে। তো এটা আমরা জানতাম না। যখন ফুফাতো ভাই কি করতো? ফুফাতো ভাই হচ্ছে তখন কিছুই করতো, আপনার বোন কোন ক্লাসে পড়তো ওই সময়? আমার বোন কলেজে আইএ পড়তো, ইন্টারমিডিয়েট পড়তো। তো আমার ফুফাতো ভাই তো বলার পরে এখন আমার ফুফাতো ভাই আমার বোনে বলতেছে যে আমি থাকবো না, আমাকে এখান থেকে নিয়ে যাও। তো আমার ভাইয়া বলতেছে যে আমি কোথায় নিয়ে যাবো, আমি এখনো চাকরি বাকরি কিছুই করি না, আমি এখন কোথায় নিয়ে যাব? পরে এক পর্যায়ে আমার বোন আর কি বিয়ের কথা মারছিল অনেক, মারার পরে আমার বোন এক পর্যায়ে রাগের বসে বলছে যে আমি বিয়ে করে ফেলছি, আমি চলে যাবো, থাকবো না এখানে। তারপরে আর কি যখন ও রাত্রে অন্ধকারে প্রায় 2টা-2:30টার দিকে, তখন অনেক চিল্লাচিল্লি করে আমরা সবাই ঘুমাই গেছিলাম গা। এই পার্কে ও চলে গেছে আমার ফুফাতো ভাইকে নিয়ে। তো চলে যাওয়ার পথে আর কি বাবা আসছে, দোকান থেকে আসতেছে, আসার পথে দেখছে ওরে যাইতে। বাবা আটকাইছে, পরে আমার ওই ফুফাতো ভাই আমার বাবাকে লাইট দিয়ে বাড়িয়ে দিচ্ছে মাথায় বাড়ি দেওয়ার পর আমার বাবা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার বাবা কিছু বলতে পারে না, ওরা ইফাকে চলে গেছে। তো যাওয়ার পরে আর ওরা চলে গেছে, ঠিক আছে, ওরা ওদের মতো থাকে, এখন তার কিছু করার নাই। পরে বাবাকে ওখান থেকে নিয়ে ডাক্তার দেখাইয়া সবকিছু কমপ্লিট করে বাবা এক পর্যায়ে বলছে যে জামালে আমার গায়ে হাত তুলছে, এরকম। তো এখন তো যখন জামালে আমার বাবার গায়ে হাত তুলছে, তখন তো বুবুর আরো মনে কষ্ট বাইরে গেল যে আমি আমার নাতি হইয়া আমগো খাইয়া আমগো পইরা আজকে আমার ছেলের গায়ে সে হাত তুললো। মানে বুবু অনেক কষ্ট পাইছে, আমরা অনেক কষ্ট পাইছি। তো আমার বোনের উপরে অনেক রাগ হচ্ছিল তখন যে তুই তোর স্বামীর জন্য আমার বাবার গায়ে সে হাত তুলছে, এটা তুই কিভাবে মেনে নিলি? আমার অনেক বোনের উপরে তখন আমার বোনের সাথে আমরা 2 ভাই বোন আছি সংসারে। ও তো চলে গেছে, ওর হাজবেন্ডের বাড়িতেও থাকে, আমাদের সাথে তার সাথে কোনো যোগাযোগ নাই। এই ফাঁকে আমার আম্মাও মাঝে মধ্যে আবার অনেকদিন আসে নাই। তারপরে আমরা 2 ভাই বোন চলতেছি ফিরতেছি ভালোই। আমি তখন 1 বছর পার হয়ে গেছে, আমার বোনের বিয়ের 1 বছর পার হয়ে গেছে। 6 থেকে 7 আমি লাস্ট পরীক্ষা চলতেছে। তা আমাদের বাড়ির পাশে একটা ছেলে, ও হচ্ছে আপনার কামলা দেয়, আর হচ্ছে এমনি টুকটাক অনেক গরিব, চেহারা দেখতে ভালো না, কোনো শিক্ষিত না, কোনো পড়ালেখা কিছু নাই। তো এখন ও আমাকে অনেক ডিস্টার্ব করতো।
আমাকে আইতে যাইতে আমার আমার ওই সময় আপনি ক্লাস 7 পড়েন? আমি তখন ক্লাস Class 7 7 এ পড়ি। ওকে। তো আমাকে 6 থেকেই ক্লাস 5 থেকে আমারে অনেক ডিস্টার্ব করতে, এগুলো নিয়ে অনেক সালিশ দরবার অনেক কিছু হয়েছিল, আমার কাকারাও অনেক ধমকাধমকি করছিল, তারপরে অনেক কিছু হয়েছে, হওয়ার পরে ও কিন্তু আর থামে নাই। আমি যখন ক্লাস 7 এ উঠছি তো তখন আর কি ও মানে আমাকে অনেক ডিস্টার্ব করতো, আমার আইতে যাইতে স্কুলে আটকাইতো, আমি স্কুলে যাইতে পারতাম না। ওর জন্য আমি 4-5টা স্কুল চেঞ্জ করছি, যে স্কুলে আমি পড়তাম ওই স্কুলে আমাকে ডিস্টার্ব করতো। তো আমি সবার কাছে এগুলি বলছি, ওর ফ্যামিলির কাছে বলছে, আমার কাকারা আমার দাদুরা সবাই ওর কাছে বলছে। বলার পরে এখন ও বলছে যে না আর কিছু করবে না। তো আমি তখন ক্লাস 7 এ লাস্ট পরীক্ষা চলে আমার দাদু ছিল না বাড়িতে, আমার দাদু ঢাকায় গেছে আমাদেরকে রাইখা, আমার বাবা ছিল। তো বলছে যে আমি তাহলে কয়দিন ঢাকায় যেয়ে বেড়ায় আসি, তুই ওদেরকে একটু দেখিস, দেখে শুনে রাখিস। তো বলছে ঠিক আছে আম্মা আপনি যান, আমি ওদেরকে দেখাশোনা করবো, সমস্যা নেই। ওই কাজের মেয়েটাই আর কি আমাদের রান্না বান্না করতো। তো পরে বলার পরে বলছে ঠিক আছে। দাদু চলে গেছে। তো দাদু যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে আমার দাদু যখন চলে গেছে আমার আম্মার আমি নিয়ে আসি। আমার আম্মার সাথে তো আমাদের কোনো কিছু হয় নাই, কোনো ডিভোর্স হয় নাই, বাবার সাথে কোনো কিছু হয় নাই, তাহলে আমি আমার আম্মাকে নিয়ে আসবো, আম্মা কেন ওখানে থাকবে। তো পরে আমি স্কুল থেকে আমি নানার বাড়িতে চলে যাই। আমার পরীক্ষা তখন হয় নাই, পরীক্ষা হবে 4-5 দিন পরে। আমি স্কুল থেকে নানার বাড়িতে চলে যাই। তো ওখানে যাওয়ার পরে আমার আম্মা আমাকে দেখে বলে যে তুমি এখানে কেন আসছো, তোমার একবার দিয়ে আসতে যায় আমি মাই খাইছি, এখন আবার তুমি এখানে কেন আসছো। তা আমি আমারে অনেক বুঝাশোনার পরে আমি মামাদেরকে বলি যে মামা আমার আম্মাকে আমি নিয়ে যাব। বলে কোথায় নিয়ে যাবি তুই? আমার আম্মা আমার বোনের মায়ের খাওয়ানোর জন্য। আমি বলছি না আর কেউ মারবে না, আমার দাদু বাড়িতে নেই, আমার আম্মাকে আমি নিয়ে যাবো, আমার সামনে পরীক্ষা, আমাদের বাড়িতে খালি, আমরা রান্না বান্না করতে পারি না, আমাদেরকে একটা কাজের মেয়ে রান্না করে দেয়, আমার মা থাকতে কেন কাজের মেয়ে রান্না করবে। তা আমি এ কথা বলছি পরে আমার নানা কেউ রাজি নেই, আমার মাকে দিবে না। আমি সবাইকে বুঝাই, আমি বলছি আপনারা আমার রিক্সে দেন, আমার কিচ্ছু হবে না, আপনারা দেন আমারে। পরে আমি এক পর্যায়ে আমার আম্মাকে নিয়ে আসি। নিয়ে আসার পরে আব্বা তো এখন আমার ঘরে ঢুকাইবো না, ঘরে জায়গা দিব না, আমার বাবা অনেক বকাঝকা করতেছে যে কেন আনছস এই সেই হ্যান ত্যান। পরে আমি আমার পাশের বাড়িতে একটা কাকা আছে, ওই কাকার ডাইকা নিয়ে আসছি যে কাকা আমারে নিয়ে আসছি, এখন আব্বার একটু বুঝান। পরে কাকা বুঝাইছে যে দেখেন একটা মেয়ে এখনো আপনার আছে, এই মেয়েটার তো বিয়ে শাদী দিতে হইবে, আর মেয়েটা একা একা কিভাবে থাকে, আপনি পুরুষ মানুষ কতক্ষণ এবার ওর দিকে খেয়াল রাখবেন। ভাবিরে যখন নিয়ে আসছে আপনি কিছু বললেন না, ভাবিরে ঘরে ঢুকান। পরে অনেক বুঝানোর পরে আবার আর কি আমার ঘরে ঢুকাইছে। আম্মা আবার কিছু টাকা পয়সা নিয়ে আসছিল, আসার সময় বুবু চলে গেছে, আমাদেরকে বাজার সদাই তেমন একটা করে দিয়ে যেতে পারে নাই। তো আমার টাকা টুকা আনছে, ওই টাকা দিয়ে আমরা বাজার সদাই করে খাইছি, ঘরে চাউল টাউল সবই আছে। এখন আম্মু চলতেছি ভালোই। তো আমার 3-4 দিন পরে আমার পরীক্ষা, আমার 7 এর লাস্ট পরীক্ষা। তো আমি পরীক্ষা দিতে যাব সকালবেলা। আমি বলতেছি যে আমার পরীক্ষার ফিস নেই। আম্মু আমার বলতেছি কি তোর বাবারে বল, আমার কাছে সব চাস কেন, তো বাবার কাছে যা। পরে আব্বারে যা বলছি যে আব্বা আমার তো পরীক্ষার ফিস নাই। তো ওই দিন আবার আমার সেজ মামা আসছে আমাদের বাসায়, আমাদের বাড়িতে আমাকে নিতে আসছে। আমার আব্বাকে আর আমার আব্বারে বলছে আমার নানার অবস্থা ভালো না, নানা মারা যাবে, তো নানা আমাদেরকে দেখতে চায়। তো এখন আব্বা বলতেছে ও তো যেতে পারবে না, ওর পরীক্ষাটা শেষ হয়ে গেলেও যাইবো। এখন আমি তাহলে যাই দেখে আসি। তো আব্বা আর কি মামারে নিয়ে চলে গেছে। আমি আবার বলছি যে আমার পরীক্ষার ফিস লাগবে এরকম। তো বাবার কাছে টাকা নেই। বাবা আমাকে বললো কি আমি দুলালের কাছে টাকা পাই, তুই দুলালের কাছে যাইয়া বলবি কি যে আব্বা বলছে কিছু টাকা দিতে। তো আমি ওই বাড়িতে গেছি, যে বাড়িতে আমি জীবনে কখনো যাই নাই। তো ওই বাড়িটা হচ্ছে আর কি আমার ওই যে ছেলেটা ডিস্টার্ব করতো তারই হচ্ছে ভাবির বাড়ি ওটা। তো ওখানে আমি দেখি কি যে দুলাল ওখানে ক্যারাম বোর্ড খেলতেছে। তা আমি ওখানে যাই দেখি যে 10-15 জন মানুষ ওই জায়গায় ঘরের ভিতরে ক্যারাম বোর্ড খেলতেছে। তা আমি বললাম ও মানে সাইড দিয়ে ডাকছি যে কাকা একটু শুই না যান। তো পরে আসার পরে বললো কি হয়েছে। তো ওই ছেলেটা ওই জায়গায় আছে, যে ছেলেটা আমাকে ডিস্টার্ব করে। তো এখন আমি বলছি কাকা আব্বা পাঠাইছে আমার পরীক্ষার ফিসটা, আমি পরীক্ষা দিতে যাব, এখন আপনাকে বলছি কিছু টাকা দিতে। তো দুলাল বললো যে আমার কাছে তো টাকা নাই, আজকে তো দিতে পারবো না, দিলে কালকে। আমি বললাম আমার টাকা লাগবে আজকে, আপনি কালকে দিলে তো হবে না। পরে বললো যে তোর আব্বাকে যাই বুঝাই বলিস আমি কালকে টাকা দিব। এমনি ওই ছেলেটা বলতেছে যে ঠিক আছে পরীক্ষার ফিসটা আমি দিয়ে দিব। কারণ আমি বলছি যে তুই কেন দিবি, তুই কইরা ব্যবহার করতাম, মানে ওকে আমি সহ্য করতে পারতাম না। তো বললাম যে তুই কেন দিবি, আমি তোর টাকা পরীক্ষা দিব কেন, আমার লাগলে আমি পরীক্ষা দিব না, তাও তোর টাকা আমি পরীক্ষা দিব না। এই কথা বলে আমি বাড়িতে চলে গেছি। যাওয়ার পরে আম্মুর থেকে টাকা নিয়ে আমি চলে গেছি স্কুলে যাওয়ার পরে আমার পরীক্ষা শেষ। ছেলেটা একটা সাইকেল নিয়ে ওখানে আমাদের স্কুলের পাশে একটা বট গাছ আছে, ওই বট গাছের নিচে দাঁড়িয়ে আছে, আমি জানিও না।
ও ওখানে আমাদের স্কুলের পাশে একটা বট গাছ আছে, ওখানে ও অপেক্ষা করতেছিল আমার জন্য। আমি পরীক্ষা দিয়ে পরীক্ষার হল থেকে বের হয়েছি, হওয়ার পরে দেখে যে ও রাস্তায় একটা সাইকেল নিয়ে দাঁড়ানো আছে। তখন আমাকে বলতেছে যে তুমি পরীক্ষা দিয়েছো, পরীক্ষার ফিস দিছো। আমি কোনো কথা বলি না, যে ওর সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি আমার আরো 3টা বান্ধবী, আমরা সবাই মিলে আমরা হাঁটতেছি। ও আমার বান্ধবীরা বলতেছে ওর সাথে কোনো কথা বলবি না। পরে আমরা হাঁটতে হাঁটতে আমরা রিক্সা পাইছি, ও সাইকেলে আছে। ও সাইকেল থেকে অনেক ধরনের কথা বলতেছে, আমরা ওর সাথে কোনো কথা বলি না। আমরা একটা রিক্সা নিয়ে চলে যাই। আমরা 4টা বান্ধবী এক রিক্সায় উঠে আমরা আমাদের বাড়ির কাছে একটা দোকান আছে, ওখানে আমরা যাই নামি। তো দেখতেছি যে ও সাইকেল দিয়ে পিছনে আমাদের পিছনে আসতেছে। এখন বান্ধবীরা সবাই বাড়িতে চলে গেছে। তো বান্ধবীদের বাড়ি থেকে আমার বাড়ি আবার একটু দূরে, তো সবাই চলে গেছে, আমি একা হয়ে গেছি। এখন সন্ধ্যাও প্রায় হয়ে আসছে। আমি বললাম কি যে সন্ধ্যা হয়ে গেছে, ছেলেটা আমার পিছে আসতেছে, আমার তো ভয় লাগতেছে। পরে আমি গেছি বাড়িতে, আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে যাই। আমার ছেলেটা বলতেছে যে আমার কথাটা শুনো শিউলি, আমার কথা শুনে। বলছি ওর সাথে আমার কোনো কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি বাড়িতে গিয়ে আমি সবার কাছে বলবো, আমার দাদু এবং আমার কাকারা সবাই আবার জানাবো আমার ডিস্টার্ব করতেছে। এক পর্যায়ে আমি বাড়িতে গেছি, যাইয়া দেখি যে আমার আমা নাই বাড়িতে, আমার দাদু আছে বাড়িতে। আমি জানি না যে কি হয়েছে। আমি দাদুকে দেখে আমার ভয় আমার ভিতরে কাজ করতেছে যে দাদু কেন আসছে, বা দাদু আসলো কখন, কিভাবে আসলো, আর আম্মা যে আসছে এটা উনি জানলো কিভাবে। আমি এগুলি ভাবতেছি। তো আমার এত কিছু ভাবার প্রয়োজন নেই। আমার কথা হয়েছে আমি এখন স্কুল থেকে আসছি, আমি ঘরে যাবো, এটা হচ্ছে বড় কথা। আমি ঘরে ঢুকবো এমন সময় আমার দাদু দরজা বন্ধ করে দিয়েছে ঘরের ভিতর থেকে, যে ঘরে আসতে পারবি না, তোর আম্মাকে কেন আনছস, তোরও ঘরের জায়গা নাই, তুই তোর আম্মুর সাথে যেদিকে চোখ যা সেদিকে জায়গা। আমার দাদু আমাকে ঘরে ঢুকতে দিতেছে না। এদিকে আমি সকালবেলা কয়টা পান্তা ভাত খেয়ে গেছিলাম, আমার অনেক ক্ষুধা লাগছে, আমি দাঁড়াইতে পারতেছি না ক্ষুধায়। পরে আমি বললাম যে আমাকে ভিতরে ঢুকতে দেন, আমি খাওয়া দাওয়া করি, তারপর না আমার কথাগুলো শুনেন। আমার কথাগুলো শোনার পরে আমাকে যা আপনি দেন শাস্তি, আমি তাই মাথা পাতি নিচ্ছি না, আমাকে ঘরে ঢুকতে দেন। বললো যে না, তোর ঘরে জায়গা নাই, ঘরে কোনো জায়গা নাই তোর, তুই ঘরে ঢুকতে পারবি না, অনেক ধরনের কথাবার্তা। পরে আমি ভাবলাম যে উনি আমাকে ঘরে ঢুকতে দিতেছে না। তো আমি দেখলাম যে আমাদের একটা পাকের ঘর আছে। আমি বললাম যে আম্মু কই, তাহলে আমি পাকের ঘরে যা দেখলাম যে আম্মু আসেনি, দেখি যে না ওখানে নাই। তো আমাদের পাশের বাড়িতে একটা বাড়ি আছে, ধোপা বাড়ি, ও বাড়িতে গেছি, যাইয়া দেখি যে আম্মু ওখানে কান্না করতেছে। আমার বলতেছে যে কেন তুই আমাকে এখানে আনছস, তুই এখানে আমাকে এনে আমাকে কতবার অপমান করাবি, আমি তোকে বলছি যে আমি এখানে আসবো না, তারপর তুই আমাকে নিয়ে আসছস। আম্মু অনেক কান্নাকাটি করতেছে। পরে আমিও আম্মুকে ধরে কান্নাকাটি করতেছি। এখন আম্মুকে বললাম যে আমি তো আর জানি না যে এত কিছু ঘটবে। এক পর্যায়ে বাবাও ছিল না, ওই যে বাবা নানার বাড়িতে গেছে, নানারা আব্বুর আসতে দেয় না, আর আব্বু ওই বাড়িতে। তো আমি এখন আম্মুরে বলতেছি যে ঠিক আছে আব্বা আসুক, তুমি আব্বা আসা পর্যন্ত ওয়েট করো, দেখি আব্বা আসুক। তো ওই বাড়িতে গিয়েছি, সবাই এখন বলা বলি করতেছে যে কেন আনছস তোরা মাকে, এখন তোর দাদি তো এইভাবে করতেছে। তো এখন সবাই ধারণা করছে যে কাজের মেয়েটাই আমার দাদিকে জানাইছে। তো পরে আর কি আমি ওখানে আমার আম্মাকে নিয়ে ওই বাড়িতে থাকি। থাকার পর ওখান থেকে আমি বলি কি এই বাড়িতে থাইকো না মা, চল আমরা বাড়িতে যাইগা, বাড়িতে আমাদের পাকের ঘর আছে, ওখানে বসে থাকি, বাবা আসলে দেখি বাবা কি বিচার করে। তো আমি আর আমার আম্মা ওখান থেকে চলে আসি। আমাদের একটা পাকের ঘর আছে, ওখানে আমি থাকি আমার আম্মাকে নিয়ে। অন্ধকার ঘরে, কোনো লাইট নাই, কিচ্ছু নাই, অন্ধকারের মধ্যে আম্মু আর আমি বসে থাকি। ওখানে বসে থাকার পর অনেক রাত্র পর্যন্ত বসে থাকি। মানে অন্ধকার, কোনো কিছু নাই, ক্ষুধা লাগছে, খাবো কোত্থেকে, এই চিন্তা। আরেকদিকে মারে ঘর থেকে বাইর করে দিছে, ওই চিন্তা, সবকিছু মিলে আমার মাথাটা কিছু খেলতেছে না। পরে আমি বলি আম্মুকে বলি যে তুমি বসে থাকো, আমি আসতেছি। পরে বলে কোথায় যাস তুই? আমি বলি আমি আসতেছি, তুমি থাকো। আমি আমাদের পাশের বাড়িতে ওই যে ছেলেটা আমাকে ডিস্টার্ব করতো, ওই ছেলেটার একটা চাস্তো ভাই তাবিজের তাবিজ তোমার দেয়, এগুলির কাজ করে, আমি শুনছি এক লোকের থেকে। পরে আমি বলি আম্মু তুমি থাকো, আমি আসতেছি। আম্মু বলতেছে কোথায় যাস? আমি বললাম আমি আসতেছি। তুই আবার কোনো কিছু আত্মহত্যা করবি না? না মা, আমি তোমার রেখে আত্মহত্যা করবো না। তারপরে বলার পরে আমার আম্মু বসে থাকে ওখানে। আমি চলে যাই, ওখানে যাই, আমি ওদের বাড়িতে যাই দেখি যে সবার ঘরের দরজা লাগানো। তখন 7টা এরকমই হবে টাইম। আমি ওখানে যাইয়া ওর বলি যে এই বাড়িতে কে এই কাজ করে। পরে একটা লোক বাড়িতে ঘর থেকে এসে বলতেছে আমি করি। আমি বললাম আমার একটা কাজ করে দিবেন? বলে কি কাজ? আমি বললাম আমার এরকম আমার আম্মারে আমার দাদু ঘর থেকে বের করে দিছে, আপনি যদি আমার দাদুর আর আমার আম্মুর মধ্যে যদি একটা মিল যদি করতে পারেন, আমি আপনাকে টাকা দিব, আপনি আমার এই কাজটা করে দেন, আমার আম্মু যাতে যাইতে না হয়, আমার দাদু যাতে আমার আম্মুকে মেনে নেয়, আপনি এরকম একটা কাজ আমাকে করে দেন। তো উনি বলছে ঠিক আছে
আমি করে দিব, নাম দাও। আমি নামটাম সব দিলাম, দিচ্ছি। দেওয়ার পরে আমি আর বাড়িতে যাইতে পারি নাই। এখন আমি দেখতেছি যে আমি ওদের ঘরে ঢুকছি, ঢুকার পরে আমি আর কিছু বলতে পারি না ভাইয়া, বলতে পারি না। আমি যে কেমন হয়ে গেছি, আমি যে কাজের জন্য আসছি ওই কাজের কথা আমার মাথায় নাই। আমি আবার এখানে একটা কথা বলে রাখি, তার 2 দিন আগে ওর এক চাচাতো ভাইয়ের বউ, যে জীবনে আমাদের বাড়িতে আসে না, সে আমাদের বাড়িতে আসছে। ওর এক চাচাতো ভাইয়ের বউ আইসে সন্ধ্যার সময় আসছে। আম্মু তো আবার কিছু বুঝে না, সন্ধ্যার সময় আসছে, আমরা পড়তেছি, সন্ধ্যার সময় আসছে। আসার পর আম্মু নাস্তা টাস্তা দিল, বললো যে কে আপনি? তো বললো যে আমাদের বাড়ি অমুক জায়গায়, আপনি আমাকে চিনবেন না, আমরা আপনাকে চিনি এবং আপনাকে দেখেছি, আপনার কথা শুনছি। তো বলছে যে কেন আসছেন? তো বলছে যে এমনি আসছি, এরকম এরকম দেখতে আসছি আপনাকে, আপনি অনেকদিন ছিলেন না, এখন আসছেন, এজন্য দেখতে আসছি আপনাকে। তা আম্মু জানতো না যে ওই ছেলের ভাইয়ের বউ, এটা জানতো না। পরে আমি আম্মুকে বলছি যে এরকম, আমিও চিনতাম না যে উনি আসলে ওই ছেলেটার ভাইয়ের বউ, এটা আমিও চিনতাম না, কখনো ওইদিকে যাওয়া হয় নাই, দেখিও নাই। পরে আমি আর কিছু ওই মেয়ে মহিলাটাই আর কি এখানে আমার তাবিজ যা হোক যেটা কিছু নিয়ে আসছিল এরকম কিছু। পরে আমি আর এগুলি নিয়ে মাথা ঘামাই নাই, উনি চলে গেছে। যাওয়ার পর ওর চাস্তো ভাইয়ের বউটা আমাকে বলতেছে যে তোমার ও অনেক পছন্দ করে, ছেলেটার নাম হচ্ছে সোলেমান। তো বলতেছে সোলেমানে তোমার অনেক পছন্দ করে, তুমি ওকে বিয়ে করো, তোমাকে অনেক আমি বলছি দেখেন এরকম এটা কোনো সময় হয় না, ওর সাথে আমার সাথে কোনো সময় মিলে না, আর আমি ওকে সহ্যই করতে পারি না, আমি ওকে দেখতে পারি না, এটা আমার সম্ভব না, আপনি কি হন ওনার? পর বললো আমি ওর চাচাতো ভাইয়ের বউ। আমি বললাম আপনাকে কেউ ও পাঠিয়েছে? বলে যে না, আমি নিজে থেকে আসছি। আমি বললি না, আপনাকে ও পাঠিয়েছে, আমি বুঝতে পারছি, আপনি আমাদের পাশে আর কখনো আসবেন না, এসব ব্যাপারে আমাকে কোনো কথা কখনো বলবেন না। তো উনি চলে গেছে। যাওয়ার পর আর কি পরের দিন আমি আম্মুর জন্য তাবিজ নিতে আসছি। এখন আর আমি জানি না, আমি হঠাৎ কেমন যে হয়ে গেছে আমি নিজেও জানি না। ওখান থেকে ওরা আমাকে জোরপূর্বক আমাকে মুখ বেঁধে ওখান থেকে ওরা বোরকা পরাই আমাকে ওখান থেকে নিয়ে যায়, এক ঘরের ভিতরে আটকায় রাখে। ওখান থেকে ওরা আমাকে রাত্রে 2টার দিকে ওর এক চাচাতো বোনের বাসায় বাড়িতে আমাকে নিয়ে যায় রাত্রে। পরে ওখানে ওই রাত্রেই আমার বিয়ে পড়ায় ওই ছেলের সাথে। বিয়ে পড়ানোর পরে আমি আর কিছু জানি না। এই যে ছেলেটা আপনাকে ডিস্টার্ব করতো সেই ছেলেটার সাথে? হ্যাঁ, সেই ছেলেটার সাথে আমার বিয়েটা কে পড়ালো? বিয়েটা পড়ালো হচ্ছে কাজী। না, কাজী তো পড়ালো, কিন্তু আপনার সঙ্গে ছিল কেউ? আমার সাথে কেউ ছিল না। কেউ ছিল না? আপনার মাও ছিল না? না, আমার মা তো ওখানে, আমি যেখানে যে। বাবা এসব জানতো এই যে বিয়েটা হচ্ছে? না, বাবাও জানতো না, বাবা তো নানার বাড়ি। আপনিও তো ওকে লাভ করতেন না, তো বিয়েটা কেন? বিয়েটা আমি কিভাবে হয়েছে ভাই, আমি এই ব্যাপারটাই আমি কিছু বুঝি নাই। কোন ক্লাসে পড়েন তখন আপনি? আমি তখন ক্লাস 7-এ পড়ি। চিন্তা করার অবস্থা। ওকে, বলুন তারপর ওখানে নিয়ে ওরা আমাকে জোরপূর্বক বিয়ে পড়ায়। আমি বিয়ের মধ্যে কবুলও বলি নাই, কিচ্ছু বলি না, বলছি এটা সম্ভব না, এটা হয় না, আমি ওরা পছন্দ করি না। তারপর ওখানে বিয়ে পড়ানোর পরে ওখানে একটা রুমের ভিতরে ওরা আমার আটকায় রাখে। ওখানে আমার খাওয়া দাওয়া সবকিছু একটা রুমের ভিতরেই দেয়, এমন করে রাখছে। ওই রাত্রে গেল, রাত্রে যাওয়ার পর আমার পরের দিন আমার ওই রাত্রে বাবা আসছে, আমি পরে শুনছি বাবা আসছে। আসার পর বাবা আমাকে হন্য হইয়া সব জায়গায় খুঁজছে, পাগল হইয়া সব জায়গায়, আমার একটা কাকারে নিয়ে সব জায়গায় খুঁজছে, কোনো জায়গায় পাইনি। পরের দিন আর কি জানছে যে আমাকে ওই ছেলেটা ভাগাই নিয়ে গেছে, আমার এরকম। তারপরে এগুলি নিয়ে অনেক সালিশ দরবার, আমার ফ্যামিলি কিছুতেই এটা মেনে নিতে পারতেছে না যে আমার মা তো ওখানে রেখে আসছি। তারপরে আমার মারে আর আমার দাদি আর বাড়িতে আর ঢুকাই নাই, আমার এক কাকার বাড়িতে আমার মায় থাকতো, ওখানেই আছে। এখন মা বলতেছে যে আমার মেয়ে আমার জন্য গেছে, আমার মেয়ে তো এরকম করবে না, এটা আমি জানি, আমার মেয়ে কখনোই ওর পছন্দ করতো না, এটা কখনোই সম্ভব না। এখন আমার দাদি আমার বাবা বলতেছে যে আমার আম্মাই আমারে সহযোগিতা করে বের করে দিচ্ছে, কিন্তু আম্মা ব্যাপারে কিছুই জানতো না। তারপরে আমারে আরো দোষারোপ করতেছে, আম্মা অনেক কান্নাকাটি করতেছে যে আল্লাহরে কি থেকে কি হয়ে গেল। পরে আমি ওখানেই, ওরা আমাকে একটা রুমের ভিতরে আটকে রাখছে, আমাকে ওখানেই খাওয়া দাওয়া সবকিছু দিত, রুম থেকে বের হইতে দিত না, সবকিছু ওখানেই আমাকে রুম থেকে বের হইতে দিত না। এক পর্যায়ে আমি ওখানে থাকতেছি, আমাকে ওইখানে আটকায় রাখছে। এই ফাঁকে আমার বাবারা, আমার চাচারা সবাই জানছে এই ঘটনা, জানার পর সবাই বাড়িতে আসছে, সবাই হন্য হয়ে আমার খুঁজতেছে। তারপর ওদের ফ্যামিলিতে চাপ দিছে যে আমাদের মেয়ে কোথায় রাখছে, আমাদের মেয়ে বের করো, না হলে কিন্তু তোমাদের আমরা ছাড়বো না। আমার ফ্যামিলিটা হচ্ছে আপনার, আমার ডাক্তার, আমার একটা কাকা আছে আপনার কিডনি ডাক্তার, আমাদের ফ্যামিলিটা অনেক ভালো। তো আমার সবাই ভয় পাইতো, আমাদের ফ্যামিলি সবাইকে। তো এখন বলতেছে যে আমরা না হলে তোমাদেরকে ছাড়বো না, আমাদের মেয়েকে বের করে দাও। তো এখন এক পর্যায়ে ওরা বলছে যে আমরা এই ব্যাপারে কিছুই জানি না, বলছে তোমরাই সবকিছু জানো, তোমার ভাই সবকিছু করছে, কাউকে আমরা ছাড়বো না। এক পর্যায়ে ওরা অনেক আমার ফ্যামিলি চাপাচাপিতে অনেক পর্যায়ে পরে আমার বলছে যে ঠিক আছে, মেয়ে আছে আমাদের কাছে, ওদের বিয়ে হয়ে গেছে, তো এখন আপনারা কি করতে চান, আপনারা যদি ওদেরকে মেনে নেন, না হলে আর কিছু করার নাই। তারপর ফ্যামিলি বলছে জীবনে মেয়ের কেটে নদীতে ভাসাই দিব, তাও তো এখানে আমরা জীবনে মেনে
মেনে নিব না এই বিয়ে। পরে আমার কাকারা বলছে ঠিক আছে সালিশে বসবে, এরকম সবাই বলছে, চেয়ারম্যান মেম্বার এলাকাবাসী সবাইকে জানাইছে, জানানোর পরে সালিশে বসছে। একটা মেম্বার আছে আমাদের এলাকার, আমাদের অনেক পরিচিত, আমার সাথে ভালো সম্পর্ক, ওই মেম্বারের বাড়িতে সালিশ ডাকছে। এখন ওদের ফ্যামিলি বলতেছে যে আমাকে ওখানে হাজির করাবে না, করাইলে আমার ওখান থেকে নিয়ে যাবে, এরকম কিছু সবাই বলতেছে। এখন বলতেছে যে না ঠিক আছে, মেয়ে হাজির না করলে তো তোমাদেরকে আমরা ছাড়বো না, বাড়িতে ঘুমাইতেও দিব না ছেলেকে সবাই। তো সবাই এক পর্যায়ে ভয় কি করছে, ওখানে সবাই হাজির হয়েছে, আমাকেও হাজির করাইছে। হাজির করানোর পরে ওখানে সালিশে মানে আমরা আমার ফ্যামিলি যারা দেয় ওটা ওরা মানে না, ওরা কোনোটাই মানতে রাজি না। পরে আমার কাকাই কি করছে যে সালিশ হওয়া লাগবো না, আমাদের মেয়ে আমরা দিব না, কথা করে আমাকে আমার কাকায় মানে হাততালি কোলে করে আমাকে ওখান থেকে নিয়ে আসে। ওখান থেকে নিয়ে আমার এক কাকার বাড়িতে নিয়ে আসে, ওই যে কাকার বাড়িতে আমার আম্মা থাকে ওই কাকার বাড়িতে আমাকে নিয়ে আসে। নিয়ে আসার পর ওখানে আমাকে রাত্রে রাখছে, পরের দিন আমাকে ঢাকায় নিয়ে আসবে। আমার কাকার সবাই বলছে যে না ওরা ওখান থেকে ডিভোর্স করাই দিব, ওরা তো এখানে সংসার আমরা করতে দিবই না। পরের দিন সকাল ভোর বেলা মানে আমাকে নিয়ে যায় ঢাকায়। তো ঢাকায় নিয়ে যায়, ঢাকায় নেওয়ার আগে আম্মা আবার হচ্ছে একটু সহজ সরল টাইপের না, আমার তো কোনো কিছু বুঝে না। আমাকে ছেলের পক্ষেরা বুঝাইছে যে আপনার মেয়েকে নিয়ে গেলে ওর চাচারা ওকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলবে, তা আপনি কি চান আপনার মেয়ে মরে যাক? আমার আম্মু বলতেছে না আমি কখনোই চাই না আমার সন্তান মরে যাক, আমার সন্তান মরে যাওয়ার চাইতে আমার সন্তান এখানে সংসার করুক, থাক, আমার সন্তানের কপালে যা আছে তাই হবে। আম্মু আবার একটা লোকের দিয়ে একটা চিঠি লেখাইয়া ওই ছেলের কাছে পাঠাইছে, একটা লোক দিয়া ওই ছেলের কাছে পাঠাইছে। পরে ওই ছেলের তো খবর পাইয়াই মনে করেন আমি চৌমুহনি, আমার আব্বা, আমার এক কাকা আর আমরা তিনজনে আমরা সুমনি যায় গাড়িতে উঠছি। উঠার পরে ওখানে আর কি ওরা 10-15 জনে মানে চলতি গাড়ির মধ্যে আমাকে ওখান থেকে নামিয়ে নিয়ে আসে, আমার বাবাকে আমার কাকাকে মারধর করে ওখান থেকে নিয়ে আসে। নিয়ে ওর এক বোনের বাড়ি আছে হাজিলপুর, চৌমনি হাজিলপুর, ওখানে নিয়ে ঢুকায় আমাকে, ওখানে রাখে। আমি তখন বলছি একটা ট্রাফিক ধরছিল, ধরার পর আমি বলছি যে ওরা আমাকে জোর করে নিয়ে যাচ্ছে, ওই ট্রাফিকটা কিছুই বললো না, কেউ আমাকে বাঁচাইলো না। তারপর ওখান থেকে ওরা নিয়ে গেছে, যাওয়ার পর ওখানে আমাকে রাখছে। আব্বার কাকা এখান থেকে করে থানায় গেছে, থানায় যায় কেস করছে। কেস করার পর আর কি যা হয়, কেস করার পর ওদের 12-13 জন আসামি দিছে, এবং যেই নুরুল্লাহর বাড়িতে আমাকে রাখছে সে নুরুল্লাহরও কেস দিছে, 12-13 জনের বিরুদ্ধে আমার কাকারা কেস করছে। তো কেসে অনেক টাকা গেছে, আমাকে কোর্টে আমাকেও হাজির করায় না। তারপরে আমার নিয়েও চলে গেল চিটাগাং ওর এক মামার বাসায়, ওখানে টেরিবাজার, ওখানে 1 মাস থাকলো। থাকার পর ওখানে মানে ওর মামা অনেক বলতেছে যে আমি এটা পারবো না, ওর মেয়ের ফ্যামিলিরা অনেক এরকম, আমাকে যদি কেসে দেয় আমি এগুলি পারবো না, তুই তোর বউকে নিয়ে কই যাবি জায়গা। পরে বলছে ঠিক আছে মামা ওরে আপনি রাখেন আমি জায়গা। আর আমার ওই বাসায় রাইখা ওই জানি কোথায় গেছে গা, আমার ওর মামার বাসায় রাইখা আসছে। ওর মামা প্রতিনিয়ত বলতো যে আমার এই ঝামেলা আমি পোয়াইতে পারবো না, তুই ওরে নিয়ে কই যাবি জায়গা, আমার পক্ষে সম্ভব না। তোর মামা বলছে দেখ আমি ওর মেয়ে ওর ফ্যামিলি ডেকে ওরে দিয়ে দেই, ওদের কাছে ওরে দিয়ে দেয়, সমর্পণ করে দেই। তুই অন্য তোর জন্য এই মেয়ে না, তোর জন্য আমরা অন্য 10 জায়গা থেকে একটা মেয়ে বিয়ে কর না, এটাই বিয়ে করছে, এটাই রাখবো আমার, আমি অন্য কোনো মেয়ে নিব না, কোনো মনে কোনো মেয়ের সাথে সংসারও করবো না। এক পর্যায়ে পরে ওর মামা বুঝাইছে অনেক, ও বুঝে না। তারপরে আমার ওখানে 1 মাস রাখার পরে এই ফাঁকে দিয়া ওদের বাড়ির কেউ ঘুমাইতে পারতো না, প্রত্যেক দিন রাত্রে পুলিশ নামতো 2-3 গাড়ি কইরা। তারপরে 3 মাস পরে দেখতেছে যে এলাকা ঠান্ডা হয় না, সবাই মানে এটা লইয়া আতঙ্কে আছে। পরে আমাদেরকে মানে ওদের কাছে স্যালেন্ডার করায় পুলিশের কাছে। ওর যেদিন পুলিশ স্যালেন্ডার করায় তার আগের দিন আমাদেরকে ফোন করে যে তোরা চলে আয়, তোরা থাকার দরকার নাই, তোরা চলে আয়। তো আমি যে 1 মাস ছিলাম ওখানে, আমি কিন্তু ওর সাথে কোনো কথাবার্তা বলতাম না। ওর যাই ভাইয়া ও যাই করতো ওর মন মতে, মানে ও আমার সাথে ওর মন মতে, কিন্তু আমি ওর সাথে কখনোই মন থেকে কথা বলতাম না, আমি ওকে সহ্যই করতে পারতাম না। এটা ওর মামার কাছে আমি বলছি, তোর মামা ওরা অনেক বুঝাইছে কিন্তু ও বুঝে নাই। তারপরে আমি ওরে এগুলি নিয়ে আমি আর মাথা ঘামাইতাম না। আমার একটাই চিন্তা যে আমি এখান থেকে কিভাবে পালাবো, এটাই চিন্তা ছিল আমার। পরে আমার ওখান থেকে নিয়ে মানে আমি ওর বোনের বাড়িতে আমরা ওদিন রাত্রেই আসি, যেদিন রাত্রে আসি ওদিনই আর কি আমাদেরকে অ্যারেস্ট করায়, পুলিশ দিয়ে অ্যারেস্ট করায়। তো অ্যারেস্ট করানোর পরে আমাদেরকে থানায় নিয়ে যায়, থানা নিয়ে যাওয়ার পরে ওরা অনেক মারে থানায়। তো থানা আসার পর আমার কাকা আমার বলছিল যে তুই কি যাবি আমাদের সাথে? আমি বলছি যে আমি যাব না। বলে কেন যাবি না? আমি বলছি যাবো না, এখন আর যাবো না, এখন আর যাওয়ার কোনো সময়ও নাই, সবাই এলাকা জানাজানি সবাই জানছে আমার বিয়ে হয়েছে, আমি এরকম এখন আমার সবাই তো জানিয়েই গেছে, এখন আমার কপালে যা আছে আমার তাই হবে, আমি এখান থেকে যাবো না। এই কথা বলার পর কাকা বললো ঠিক আছে তুই যাবি না? তো আমার কাকা ওই কাকা ইঞ্জিনিয়ার, তো বলতেছে তুই যাবি না? তো আমি বললাম না আমি আর যাবো না, আপনি
আমার এখানে এই কপালে যা আছে তাই হবে, আমার আর কিছু করার নেই। এই কথা বলার পরে কাকা ওখান থেকে জিদ করে চলে গেছে। তো ওখানের ওসি উনি বলতেছে যে আপনি কার জন্য বলতেছেন, আপনি এখান থেকে চলে যান, আপনি একটা মান সম্মানের লোক, আপনি এখান থেকে চলে যান। পরে আমাদেরকে পরের দিন কোর্টে চালান করে দেয়। দেওয়ার পরে ওখানে আমার জবানবন্দি নেয়। আমার জবানবন্দিতে আমি যতটুকু পারছি আমি বলছি যে আমি স্বেচ্ছে আসছি, আমি জোর করে আনছি, এটা আমি বলি নাই। ওরা আমাকে শিখাই দিয়েছে যে আমি যাতে এই কথা বলি, এই কথা না বললে ওরা আমাকে মেরে ফেলবে। আমি বলছি ঠিক আছে, আমি যাই, তোরা যাই কথা আমি তাই মাইনা নিব। এরপরে আমি বলছি যে ঠিক আছে আমি যাব না, আমাকে ছেলে জোর করে আনেন না, আমি ইচ্ছাকৃত ভাবে আসছি। এবং আমার না বাবার নামে অনেক অপবাদ, মিথ্যা কথা, অনেক কথা আমাকে ওরা বলছে, যেগুলি ওরা আমাকে শিখাই দিছিল সেগুলি আমি ওদের কথা মতো যা ওরা আমাকে শিখাই দিছে আমি তাই বলছি। বলার পরে আমাকে ম্যাজিস্ট্রেট ধমক দিছে যে তুমি তোমার বাবার নামে মিথ্যা কথা বলতেছো, তুমি জানো তুমি কি বলতেছো? আমি বললাম আমি যা সত্যি তাই বলতেছি। এক পর্যায়ে আমাকে ম্যাজিস্ট্রেট অনেক ধমক দেয়। দেওয়ার পরে আমি অনেক ভয় পাই ম্যাজিস্ট্রেটের কথা। তারপরে আমি ওই কথাই বলে আমার স্টেটমেন্ট যা নেওয়ার উনি নেওয়ার পরে আমাদেরকে থানায় রাখে, জেলে পাঠাই দেয়। 7 মাস জেল খাটি। তো 7 মাস জেল খাটার 7 মাস আপনি জেল খাটেন? হ্যাঁ। আপনাকে জেল কেন দিল? আমাকে জেল দিল হচ্ছে আমি তো আসামি না, আমি হচ্ছে সাক্ষী। তো সাক্ষী বলতে কিসের সাক্ষী? আমি হচ্ছে আমার হাজবেন্ডের পক্ষে সাক্ষী এবং আমার বাপের পক্ষে সাক্ষী, মানে আমি তো আসামি না যেহেতু। এখন সেজন্য তো আপনার জেলও হওয়ার কথা না। জেল, আমার বয়স কম, 13 বছর। আমার 18 বছর তো হয় নাই, আমার বিয়ের বয়স তো হয় নাই। তো ওখানে আমাকে তারা মানে ওখানে রাখে, একটা সেফ কাস্টডিতে ওখানে রাখে যে মেয়ের 18 বছর পূর্ণ হওয়া ছাড়া মেয়ে এখান থেকে বের হতে পারবে না। মেয়ের 18 বছর পূর্ণ যেদিন হবে সেদিন মেয়ে এখান থেকে মানে আমরা দিব, না হলে তার আগে মেয়ের কোনো জামিন নেই। তো আমি ইচ্ছা করলে আমার মানে এমন একটা মানে পজিশন আমাকে রাখছিল যে আমি ইচ্ছা করলে আমার ফ্যামিলির সাথে চলে যেতে পারতাম। গেলে আমার নামে কোনো কেস ছিল না, আমি কোনো আসামি ছিলাম না, কিন্তু আমি যাই নাই। তো যাওয়ার পর আমি 7 মাস ওখানে থাকি, 7 মাস জেল খাটি। তো এই ফাঁকে আমার ফ্যামিলি আর কি অনেক চেষ্টা করে আমাকে নেওয়ার জন্য। আমি আর আমারও বড় বোন তখন আসছিল, বড় বোনের বাচ্চা পেটে, ওই বড় বোনও তখন আমাকে দেখতে আসছে, আমার চাচা চাচি, পরে আমার আত্মীয় স্বজন যা আছে সবাই আমাকে জেলে দেখতে গেছে এবং সবাই এক কথাই বলছে যে তুই আমার সাথে চলে আয়। আমি বলছি না, আমি আর যাবো না, আমার যা কপালে আছে তাই হবে, আমি আর যাই নেই। তো না যাওয়াতে আমি 7 মাস ওখানে জেলে থাকি। থাকার পরে ওরা আমার মেডিকেল সার্টিফিকেট উঠছিল 13 বছর। তো বলছে যে মেডিকেল সার্টিফিকেট 13 বছর উঠছে, আপনারা তো পাসবেন। ও বলছে ঠিক আছে, টাকা পয়সা দিয়ে 16 বছর করাইছে, ডাক্তার বইলা 16 বছর করাইছে। তো আমি 7 মাস, অনেক টাকা যায় ওদের, আমি 7 মাস ওখানে থাকি। 7 মাস পরে আমাদেরকে জামিন দেয়। তো জামিন দেওয়ার পরে আপনার হাজবেন্ড ছিল ওই সময় ওখানে? হ্যাঁ, আমার সাথে একসাথেই ছিল ওখানে। 7 মাস পরে আমাদেরকে জামিন দেয়। জামিন দেওয়ার পরে আমি মানে ওদের বাড়িতে আমাকে নিয়ে যায়। ওদের বাড়িতে যাই আর দেখি যে ওদের একটা ঘরও নাই, আমি যে থাকবো সেই ঘরটা ওদের নাই। তখন আমি বললাম আল্লাহরে আমি কি করলাম এটা। তো অনেক কান্নাকাটি করছি। ওদের বাড়িতে যেদিন যাই সেদিন আমার বাপের বাড়ির পাশ দিয়েই গেছিল 98 বন্যায়। তো তখন আর কি অনেক পানি ছিল সব জায়গায় জায়গায়। তো আমাদের বাড়ির রাস্তা দিয়ে আর কি ওরা নৌকা নিয়ে ঢোল বাজাইয়া সবকিছু কইরা মানে আমার ফ্যামিলিকে দেখাইছে যে দেখ আমরা মেয়ে নিয়ে আসছি, তোরা কিছুই করতে পারলি না, মানে এরকম করে আমার ফ্যামিলি রেহাও কইরা ওরা আমাকে নিয়ে আসে ওখান থেকে। তো ওখানে আনার পর তো দেখি যে ওদের একটা ঘরও নাই। ওরা চাচাতো ভাইয়ের ঘরে আমার উঠায়, ওখানে থাকি প্রায় 1 বছর। ভালোই ছিল, 1 বছর ভালো ছিল, ভালোই আমার সাথে কথাবার্তা বলছে, ভালোই ছিল। 1 বছর পর ওর শুরু হয়েছে আমার উপর অত্যাচার। ওই আমাকে অনেক অত্যাচার করছে, আমার মারতো, গায়ে হাত তুলতো, আমাকে অনেক রকমের গায়ে হাত তুলতো, অনেক রকমের অত্যাচার করতো আমাকে। তো আমি অত্যাচার সহ্য করতে পারতাম না। এর মধ্যে ওদের মানে ওরা অনেক গরিব, নেহাত গরিব, মানে আমি ভাত খাইতে পারতাম না। সকালবেলা অনেক কষ্ট করতাম, সকালবেলা ভাত নিয়ে ওদের কাড়াকাড়ি হইতো, মারামারি হইতো। ওরা হচ্ছে 2 ভাই, ওরা 4 বোন। ওর বাবা আবার 2 বিয়ে করছে, 2 বই আছে, আর ওরা হচ্ছে 2 ভাইয়ের 2 ঘরের সন্তান। তো আমার যার সাথে বিয়ে হয়েছে সে হয়েছে তারপরে যার সাথে আমার শ্বশুরের বিয়ে হয়েছে তার ঘরের সন্তান। তো এখন এগুলি নিয়ে ওদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি আমার সাথে হইতো। আমাকে ও কথায় কথা আমার গায়ে হাত তুলতো, কথায় কথা বলতো, বাবার বাড়িতে যা টাকা পয়সা মানে আমার যৌতুকের জন্য অত্যাচার করতো। পরে আমি শুনছি যে ও আমার উপর আমার দিয়া ওদের সাথে আমাদের একটা শত্রুতা ছিল। শত্রুটা হচ্ছে আমার দাদা 16 বছর চেয়ারম্যান ছিল আমাদের এলাকায়। তো ওর দাদা ছিল কিছুই ছিল না, ওদের মানে জমির উপরে দিয়ে আমাদের রাস্তা যাইতো, একটা রাস্তা করতে হবে। এই কেন্দ্র করে আপনাকে বিয়ে করার টার্গেট করে আমার 1 বছর পার হয়। তো 1 বছরের ভিতরে আমার সন্তান পেটে আসে। আমার
ছেলে। তখন আর কি আমি খাওয়া দাওয়া ঠিক মতো খাইতে পারতাম না, ঠিক মতো খাওয়া দাওয়া পাইতাম না, খাইতে চাইলেও পাইতাম না। ওদের ফ্যামিলিটা মানে খাওয়া দিতে পারতো না, ও ঠিক মতো কাজকর্ম করতো না, দিতে পারতো না। তো আমার ফ্যামিলিতে এগুলি সবসময় খবর পাইতো। আমার মা আমার মা তখন আমার নানার বাড়িতে আবার চলে গেছে। তো আমি ওখানেই থাকতেছি। তখন আর কি আমি যে একটা মেয়ে, আমি গর্ভবতী হয়েছি, আমি প্রথম, এটা তেমন একটা ওর কোনো ইয়া ছিল না। ও আমাকে খালি কথা কথা অত্যাচার করতো যে বাড়িতে যা, টাকা পয়সা নিয়ে আয়, এই সেই এগুলি আমাকে সবসময় বলতো। তো আমাকে বললে আমি বলতাম আমি তো ওখান থেকে চলে আসছি, আমি তো আর ওখানে কোনদিন যেতে পারবো না, তো আমি কিভাবে আনবো, আমি তো ওদের কাছে এখনো চাইতে পারবো না, আমার সেই মুখ নাই, আমি কিভাবে যাব? বলে কিভাবে যাবি আমি জানি না, তুই ওখান থেকে টাকা পয়সা আনবি, এটা হচ্ছে বড় কথা, আমার টাকা পয়সা আইনা দে, আমি না হলে আমি তোকে রাখতে পারবো না। এরকম আমাকে অনেক ধরনের অত্যাচার আমাকে করতো। তো আমি সহ্য করতাম যে আমি কোথায় যাব, আমার তো যাওয়ার কোনো রাস্তা নেই, আমি তো সব ধ্বংস করে দিচ্ছি, আমি তো এখন কারো কাছে গিয়ে দাঁড়াতে পারবো না। আমি সবকিছু সব অত্যাচারই ওর সহ্য করতাম। তো আমার বাচ্চাটা 8-9 মাস হয়ে গেল, এই ফাঁকে আমি চলতেছি, এভাবে আমার দিন যাইতেছে, খাইয়া না খাইয়া, পয়রা না পয়রা, এরকমই আমার দিন যাইতেছে, আমি এভাবেই আছি। তো আমার সন্তানটা ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসলো। আসার পরে আমার ওই সন্তান পেটে থাকতো, আমাকে অনেক অত্যাচার করছে। ও আমাকে মানে মারার ওর কোনো সীমা ছিল না, ওই আমার এমন ভাবে মারতো, আমাকে একদিন মারলে আমি 5 দিনের শোয়া থেকে উঠতে পারতাম। হ্যাঁ, আপনার লেখাপড়াটা কি বন্ধ হয়ে গেল? হ্যাঁ, আমার লেখাপড়াটা বন্ধ হয়ে গেছে। তারপরে আমি একদিন মারলে আমি 5 দিনের শোয়া থেকে উঠতে পারতাম না, আমাকে এভাবে অত্যাচার করতো, ওর ফ্যামিলিরাও কিছু বলতো না। তারপরে আমি এখানেই থাকি, এভাবে চলতেছে আমার দিন। আমার ছেলেটা দুনিয়াতে আসলো, আমি সন্তানটা যেদিন ভূমিষ্ঠ হয়েছে সেদিন আমার ঘরে চাউল ছিল না, আমি 4-5 দিনের উপোস ছিলাম। তারপর 4-5 দিন পরে ওই দিন যখন সন্তান ভূমিষ্ঠ হলো, তখন আমার পাশের একটা জাল ছিল, ও আমাকে 10 কেজি চাউল এনে দিয়ে গেছে, যে না খাইয়া ময়রা যাবি, বেঁচে থাকলে একদিন দিতে পারবি, নিয়ে খাইয়া বাস। পরে আমি ওই চাউল রান্না করি। তারপরে আমার ছেলেটা আস্তে আস্তে বড় হচ্ছে। ছেলেটা হওয়ার 1 মাস পরেই ছেলেটা শ্বাসকষ্টের জন্য দম ফেলাইতে পারতেছে না। পরে ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বললো যে আপনি কি আপনার স্ত্রীর কোনো আঘাত করছেন, যে সেই আঘাতে সন্তানের গায়ে লাগছে। বললো যে না, আমি তো ওকে কখনো কোনো আঘাত করি নাই। তো বলছে না, আপনি না বললে কি হবে। পরে আমার জিজ্ঞেস করছে আপনি সত্য কথা বলেন তো, এরকম কিছু হয়েছে? তো আমি বলছি স্যার, আমার অনেক মারতো। হ্যাঁ, সেই মায়ের সব আপনার গায়ে তো লাগে না, সব তার গায়ে লাগছে। এখন ওষুধ খাওয়ান, আল্লাহ যদি ভালো করে, শ্বাসকষ্ট ছিল, আল্লাহ যদি ভালো করে তাহলে ভালো হয়, না হবে না হলে আর ভালো হওয়ার কোনো রাস্তা নেই। পরে ডাক্তারে ওষুধ দিল, বাচ্চারে আনলাম। ওর প্রতি সপ্তাহে সপ্তাহে ডাক্তারের কাছে নিতে হইতো, অসুস্থই ছিল বেশি। যাক, এভাবে আমার সন্তানও বড় হচ্ছে, আমিও এভাবেই আমার দিন যাইতেছে, আমার অত্যাচারও চলতেছে এভাবেই। খানা খাইয়া আমি দিন কাটাইতাম, 5 দিন 6 দিন 7 দিন এরকম উপোস থাকতাম। একটা কথা বলে রাখি ভাইয়া, আমার ছেলেটা হওয়ার 6-7 দিন আগে আমার আম্মা হঠাৎ করে একদিন আসলো, আমার এক চাচি শাশুড়ির বাড়িতে আসছে। ওখানে আইসা বলতেছে যে শিউলি কোথায় আছে, শিউলির একটু ডাক দেন, আমি ওর সাথে একটু দেখা করব। এই 1 বছর আর মার সাথে কোনো যোগাযোগ ছিল না। পরে আমার ওই চাচি শাশুড়ি আমাকে খবর পাঠাইছে যে এরকম এরকম ওরে বল আসতে। তা আমি গেছি, যাওয়ার পরে আমি মানে দেখা আমার যে আমি মামারে করে কান্না করে, মা আমার বলে তোর কি অবস্থা। 4-5 দিন পরে বাচ্চা হবে, আমার হাত পা সব ফুলে গেছে, আমি লড়তে চড়তে পারতেছি না। মা তো আমার দেখে কান্না করতে করতে শেষ। তারপরে মা আমার সাথে আমাদের বাড়িতে আসে, এই বাড়িতে আসে ফার্স্ট। আসার পরে মা আমার বাচ্চা হওয়া পর্যন্ত আমার কাছে থাকে। আমার বাচ্চা যেদিন হয়েছে সেদিন ও মা আমার সাথেই ছিল। আমার শ্বশুর শাশুড়ি শ্বশুর ছিল না, শাশুড়ি আমার কেউই দেখে নাই। আমার মাই আমার সবকিছু করছে, আমার মাই আমার দেখছে। আমার মাও আমার সাথে এরকম কষ্ট করছে, উপোস থাকছে, আমার সাথে এরকমই কষ্ট করছে। বাচ্চা বড় হইতেছে, আমি চলতেছি ফিরতেছি খাইতেছি। আমার এই ফাঁকে আমার 1 বছরের, আমার ওই বেবির 1 বছরের মাথায় আমার আরেকটা বেবি পেটে আসলো, ওখানেই আমার বাচ্চাটা হয়েছে। তো এই ফাঁকে আমি আছি, ভালোই আছি মোটামুটি আর কি। এখন ওদের ঘর নাই, পরের ঘরে থাকতেছি, কতদিনই বা পরের ঘরে থাকা যায়। তা আমাদের বাড়ির পাশে ওদের একটা জায়গা আছে, তো ওই জায়গাটা আমি বলতেছি যে ঠিক আছে, এই জায়গাটা আমি দেখি কিভাবে কি করা যায়, আমার তো একটা বাড়ি ঘর লাগবে, আমি তো এবার পরের ঘরে কতদিন থাকবো। এবার বলছি, পরে আমি
আমার একটা কাকা আসছে আমেরিকা থেকে, আমার কাকা দেখছে আমাকে, আমি তখন ফার্স্ট আমার একটা ফুপি আসছে বাড়িতে আসার পর আমার ফুপি আমাকে খবর দিছে। প্রথম প্রায় আমার সাথে 2.5 বছর 3 বছর আমার ফুপিদের সাথে আমার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগই ছিল না। আমার ফুপি একদিন আসছে, আসার পরে আমার বলতেছে এক লোক দিয়ে আমার খবর পাঠাচ্ছে শিউলিরে আসতে বল। তো আমি গেছি, যাওয়ার পরে ফুপি আমারে অনেক কিছু দিল, কাপড় চোপড়, তারপরে 5,000 টাকা, এই সেই এটা সেটা অনেক কিছু আমাকে দিল। দেওয়ার পরে আমি এগুলি নিয়ে বাড়িতে গেছি। তো ওই 5,000 টাকা আমি আর ভাঙি নাই। ওই 5,000 টাকা দিয়া ওদের যে জমিটা ছিল বন্ধক ছিল, ওই বন্ধকটা আমি ছুটাই। ওখানে ফার্স্ট আমি কষ্ট করে অল্প অল্প করে কিছু মাটি পালাই, এমনি আমার ফ্যামিলি কিছু টুকটাক দিয়ে ওই থেকে আমার ফ্যামিলি আমার কিছু কিছু হেল্প করতো। তো পরে আমি ওই টাকা দিয়ে কিছু টুকটাক মাটি পালাই আর সামান্য একটু সারবার মতো করে আমি সাপড়ার মতো করে আমি ওখানে একটা ঘর বানাই আমাদের বাড়ির পাশে, আমার বাপের বাড়ি যে জায়গায় ওখানে পাশেই। তা আমার ছেলে মেয়ে নিয়ে আমি ওখানে চলে যাই। আমার মেয়েটা হওয়ার পরে আমার আরেকটা বেবি পেটে আসে। পুরান বাড়িতে থাকতে আমার পেটে আসে আমি বলতে পারি না। পরে আমি জানতে পারছি, টেস্ট করে পরে বুঝতে পারছি যে আমার বাচ্চা পেটে। তো আমি নষ্ট করতে চাইছিলাম, আমার নষ্ট করতে দেয় নাই কেউ, বলছে যে না নষ্ট করিস না, যাক কি করবি আর। পরে আমি নতুন বাড়িতে আসি, এখানে সাপড়ার মতো একটা ঘর করি। তো ওখানে আমি অনেক কষ্ট করি, আমার চুলা ছিল না, রাঁধতে পারতাম না, টয়লেট ছিল না, কোনো কিছু ছিল না, আমি অনেক কষ্ট করতেছি। তা আমার একটা কাকা আসছে আমেরিকা থেকে। তো আমি আমাদের পুকুর ঘাটে কাপড় চোপড় ধুইতে গেছি। যাওয়ার পর আমার কাকা আমার দেখে বলে কি যে মেয়েটা কে? তো আমাদের বাড়ির একটা কেয়ারটেকার আছে, ও বলতেছে কে আপনি চিনেন না? ওর শিউলি। আমার কাকা তো আকাশ থেকে পড়লো যে শিউলি এমন হয়ে গেছে। এখন কাকা তো মোটামুটি কান্না করে দিছে। তো বলতেছে যে তুমি এমন হয়েছো কেন, তোমার কি হয়েছে, তুমি কোথায় থাকো? তো আমি বললাম কাকা আমি তো এখানে থাকি। তো কাকা আমার সাথে সাথে এই বাড়িতে আসছে, পানি বাড়ির ভিতরে ঢুকতে পারে না। তো বলতেছে যে তুমি এখানে থাকো? আমি বলি জি কাকা আমি এখানেই থাকি। তো ওই কাকা আর কি আমার দাদির সাথে যায় বাড়িতে আলাপ করে যে ও এখানে থাকতেছে, আমাদের মান সম্মানের ব্যাপার, ওরে একটা কিছু করে দে। আমার দাদি বলতেছে যে ও যেভাবে গেছে ওইভাবেই থাকুক, ওরে তুই কিছু করবি না। আমার দাদিও আমার কাকাকে কসম দিয়ে দিচ্ছে যাতে আমাকে কোনো হেল্প না করে। তো আমার কাকা আর কি তারপরেও চুরি করে আমারে 25,000 টাকা চুরি করে দেওয়া যায়, যে এই টাকা দিয়া তুই মাটি পালাবি, কি লাগে না লাগে আমি নাম্বার দিয়ে গেলাম, আমার কাছে ফোন করবে, আমি টাকা পাঠাবো, তুই বাড়ি ঘর কর। পরে আমি আমার কাকা আমার টাকা দিয়ে গেছে, আমি ওই টাকা দিয়ে আরেকটু জায়গা বান্ধাই, আরেকটু জায়গা আমি বড় করি। তো বড় করে আমার এখানে আমি বাড়ি মোটামুটি আমি কাকাও কিছু টাকা আবার পাঠাইলো 50,000, এগুলি দিয়ে আমি মোটামুটি আমার বাড়িটা পুরো কমপ্লিট করছি। বাড়িতে একটা ঘর করছি, একটা পাক ঘর করছি, একটা টয়লেট করছি, একটা কল বসাইছি, সবই মোটামুটি এখন আমার প্রায় সুন্দর। তো ওই সুন্দর যে আমি, কিন্তু অত্যাচার আমার থাকতোই, অত্যাচার আমার চলতোই, মানে অত্যাচার আমার বন্ধ ছিল না। অত্যাচার করতে করতে আমি এক পর্যায়ে দেখি যে আমি আর সহ্য করতে পারতেছি না, তখন আমি ঢাকায় চলে আসি। কিভাবে চলে আসেন? আমি ঢাকায় আসি, আমার বোনের কাছে বলছে, ও আমাকে একদিন এমন মারছে, মানে আমার হাত পা সব ফুলে গেছে, কেউ রে ধরতে দিত না, দরজা বন্ধ করে মারতো। পরে আমি আমার বোনরে ফোন করছি যে আপা এরকম এরকম আমার এই অবস্থা করতেছে। আপা আমার বলতেছে তুই ঢাকায় চলে আজকেই। পরে আমি রাত্রে চুরি করে পলাইয়া তারপর আমি ঢাকায় চলে আসি। বাচ্চাগুলো কোথায় থাকলো? বাচ্চা আমার ছোট মেয়েটা আমার সাথে ছিল, আর বড় দুইটা ওর বাবার কাছে, ওদেরকে রেখে আসছি। আমার যে মেয়েটা ছোট ওকে নিয়ে আমি ঢাকায় চলে আসি। ঢাকা আসার পর আমার আপার বাসায় উঠি। আমার আপার বাসায় উঠার পর আমার আপা আমাকে রাখে, আমার আপা আমাকে ডাক্তার দেখায়, চিকিৎসা করায়, সবকিছু করায়। করার পরে আমি আমার আপার ওখান থেকে আমি 1 মাস থাকি। থাকার পরে আমি 1 মাস পরে ভাইয়া আবার চলে যাই আমার সন্তানের টানে, যে আমার সন্তান তুই আমি থাকতে পারতেছি না। আমরা সেই আবার আগের জায়গায় যাওয়ার পরে ওখানে ওই অত্যাচার আমার বন্ধ থাকতো না। ওই 1 মাস পরে গেছি, তারপরেও আমার অত্যাচার করতো। পরে এক পর্যায়ে ভাই আমি ডিসিশন নেই যে আমার এখানে সংসার হবে না, আমি চিরতরে এখান থেকে চলে আসবো। তারপর আমি চিরতরে এখান থেকে সম্পর্ক ছিন্ন করে ভাইয়া আমি মানে ফালাইয়া আমি আবার ঢাকায় চলে আসি। ঢাকা আমার বোনের বাসায় আসি, বোনের কাছে এখন বোনও আমাকে আর সাপোর্ট করে না। চলে আসছি আবার চলে যাই, এজন্য আমাকে বিশ্বাস করতে পারতেছে না। তো বোনের হাজবেন্ড আর এগুলি মানি নিতেছে না। তো বলতেছে, আমার বোন বললো তোরা আমি কোথায় রাখবো এখন? তো আমার বোন আমাকে একটা বাসায় কাজে দেয়। তো আমি ওখানে কাজের মেয়ের মতো থাকি, আমার মেয়েটারে নিয়ে ওখানেই থাকতাম। 1 মাস ছিলাম। তো আমার এই যে ওই আশাই আমি আবার চিটাগঙ্গে চলে যাই। ওখান থেকে আমার চিটাগঙ্গে একটা পুপি থাকে ফয়েজলিকে, ওখানে পুপির বাসায় চলে যাই, ওখানে পুপির কাছে থাকি। তো পুপির কাছে থাকা অবস্থায় আমার একটা ফুফাতো ভাই, ও হচ্ছে ডাক্তার, নাক কান গলার ডাক্তার। তো উনি খবর নিচ্ছে যে আমি কোথায়। তো পরে জানতে পারছে যে আমি চিটাগঙ্গে। তো আমার একদিন নাম্বার নিয়ে, আমার বোনের থেকে নাম্বার নিয়ে আমার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে যে তুই কোথায়? বললাম ভাইয়া আমি তো চিটাগঙ্গে আছি। বলে আমরা সবাই ঢাকায়, তুই চিটাগঙ্গে কি করস? তুই আজকে ঢাকা আসবি। এই ফাঁকে আমার বুবু অসুস্থ, আমার দাদু অসুস্থ, আমার দাদুর হসপিটালে ভর্তি করাইছে। তো আমার ভাইয়া বললো নানু অসুস্থ, নানুর হসপিটালে ভর্তি করাইছে, তুই তাড়াতাড়ি ঢাকায় আয়।
পরে আমি ঢাকা এসে পড়ি। ঢাকা এসে দাদু 9 দিন ছিল হসপিটালে, দাদুর কাছে 9 দিন থাকি। থাকার পরে ভাইয়া আমাকে কাজ শিখায়, আমাকে বললো যে আমি টাকা দিব, তুই একটা কাজ শিখ। তো আমার বোনের বাসায় আমাকে রাখে। আমার প্রতি মাসে আমার বোনকে 20,000 টাকা করে দিত। আমরা মা মেয়ে থাকতাম আমার বোনের বাসায় গেন্ডারিয়ায়। তো ওখানে আমার প্রতি মাসে ভাইয়া 20,000 টাকা করে দিত, এবং ভাইয়া আমাকে সেলাই, ব্লক, বাটিক, যুবনায়ন ওখানে আমাকে ভর্তি করে দেয়। তো আমি এখানে থাকতেছি, থাকার পরে আমি আমার বোনের আসল রূপটা বুঝতে পারি। এখন আমি দেখতেছি যে আমার বোন আমাকে সহ্য করতে পারে না। আমার বোন আমাকেও আমার হাজবেন্ড অত্যাচার করতো, তার চাইতে বেশি অত্যাচার করতো আমার বোনে আমারে। পরে আমি ওগুলি মেনে নিতে পারি না যে আমার বোন কেন আমার সাথে এরকম, এত আমার মায়ের পেটের বোন, ও কেন আমার সাথে এরকম করবে। তো এক পর্যায়ে আমি ওখানে 6 মাস থাকি ভাইয়া এরকম করি। আমার কথা হয়েছে আমি কাজটা শিখি, টাকা বড় কথা না, আমার কাজটা শিখা হয়েছে আগে। আমি যদি কাজটা শিখতে পারি আমি নিজে কিছু করে খেতে পারবো। এখন 6 মাস ওরা রাখছে, 6 মাস পরে ওরা রাখতে পারবে না, কারণ 6 মাস ভাইয়া টাকা দিচ্ছে 20,000 করে। এখন তো ভাইয়া 6 মাস পরে টাকা দিবে না, এখন তারা আর আমাকে রাখতে পারবে না। তো আমি কোথায় যাবো এই মেয়েকে নিয়ে? আমি আবার ভাইয়া দেশে চলে যাই। 8 মাস পরে আমি দেশে যাই। যাওয়ার পরে ওই ঠিক সেম কাহিনী ওই আমার সাথে করলো। আবারও আমাকে অত্যাচার করে, আবারও আমাকে মারে। মানে ও আমাকে সহ্যই করতে পারে না। তা আমি বললাম যে আল্লাহ রে, আমি 8 মাস পরেও আসলাম সংসার জোড়া দেওয়ার জন্য, এই সংসার আর জোড়া নিবে না, আমার ভাগ্যে আর সুখ আল্লাহ বুঝি লেখে নাই। আমি অনেক কান্না করে আমি আমার মেয়েটাকে নিয়ে আবার ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমার বোনের কাছে বলি, আমার বোনে আমাকে আবার কাজে লাগায় এক বাসায়। আমি এক বাসায় কাজ করি। তো আমার ফুফাতো ভাই ফাঁকা আমি একটা মেশিন কিনে দিচ্ছে, সেই মেশিনটা পর্যন্ত আমার বোন আমাকে দেয় নাই। আমি কাজ শিখি নাই, আমি নাকি এই করি নাই, আমি নাকি এইগুলি আমার ফুফাতো ভাইয়ের কাছে নানান কথা বইলা আমার ফুফাতো ভাইয়ের উপর থেকে আবার উঠাই দিছে। এখন আমার ফুফাতো ভাই আমার কথা শুনতেই পারে না। যাক, আমি ওখানে অনেক কষ্ট টষ্ট করছি, যাক আমি ভালোই, এখন আমি আছি কোন রকম। আমি ঢাকায় আমার একটা বান্ধবী আছে গেন্ডারিয়ায় থাকে, ওর বাসায় আমি থাকতাম, ওর কাছেই থাকতাম। টুকটাক কিছু কাজ করতাম, ওর মেশিন ছিল, বাসায় সিলাই করতাম, টুকটাক একটু একটু করতাম। আবার একটু পার্লারেও কাজ শিখছে, একটা পার্লারে ভর্তি হইলাম, 4,000 টাকা করে মাসে দিতে হইব। পরে ওইখানে পার্লারেও কিছু কাজকর্ম শিখলাম। আসলে মেন কথা হচ্ছে যে আমার থাকাটা হবে পার্লারে, এর জন্য আমি পার্লারে থাকলাম। তো আমার ওখানে কাজও কিছু কাজ, পার্লারের কিছু কাজ শিখা হয়েছে, ওখানেও থাকতেছি মোটামুটি। এই ফাঁকে আমার বিয়ের জন্য কথাবার্তা চলতেছে। আমার বাবা বলতেছে যে ওরে এইভাবে আর কতদিন রাখবো, এই ফাঁকে মার সাথে আর কোনো যোগাযোগ নাই, এভাবে ওরে কতদিন রাখবো, ওরটা একটা বিয়ে শাদী লাগবো, ওরে তো এভাবে রাখা যাইবো না। পরে এই ফাঁকে 2015 সালে আমি ওরে ডিভোর্স দিয়ে দেই ভাইয়া। 2015 সালে আপনি ডিভোর্স দেন? হ্যাঁ, 2015 সালে। তখন আপনি কি করছিলেন? তখন আমি টুকটাক পার্লারে কাজ শিখতেছি ঢাকাতে, গেন্ডারিয়া পার্লারে কাজ শিখতেছি। আর হচ্ছে পাশাপাশি আপনার সেলাই কাজটাও কিছু কিছু করতেছি আমার ওই বান্ধবীর মেশিনে। আমি চলতেছি মোটামুটি আর কি, আমি কোন রকম চলতে পারতেছি মেয়েটারে নিয়ে অনেক কষ্ট করে। তো আমি থাকতেছি, হঠাৎ করে আমার বাবা বলতেছে যে না, ওর তো একটা বিয়ে শাদী দিতে হবে, ওর বিয়ের জন্য দেখার দরকার, বিয়ের জন্য ছেলে দেখতেছে। তো এখন দেখতেছে এক পর্যায়ে বাবা মসজিদে নামাজ পড়তে গেছে, এখন একটা ঘটকের সাথে বাবার সাথে দেখা, বাসায় আসে, দেখে দেখি হওয়া, কথাবার্তা হয়। এই ফাঁকে আমার বিয়ে ঠিক হয়ে যায়। 15-20 দিন পরে আমার বিয়েটা হয়, সেপ্টেম্বর মাসের 15 তারিখে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে আমি আমার হাজবেন্ডের বাসায় চলে যাই। হাজবেন্ড একা একাই থাকে ওর বোনের বাসায়। আমি যেখানে এখন আছি, ওটা হচ্ছে ওর বোনের বাড়ি, 3 তলা বাড়ি হেদের। তো আমরা 5-6 তলা বাড়ি, আমরা 4 তলায় থাকি, আমার ননসেরা 3 তলায় থাকে। তো ওর বোনে ওখানে বিয়ে যেদিন হয় ওই দিন রাত্রেই ছেলে আমাকে ওই বাড়িতে নিয়ে যায়। তো যাওয়ার পরে ওখানে আমরা থাকি। ছেলে হচ্ছে আপনি জব করে, তখন ও জব করতে হচ্ছে 3.5 পিসের দোকানে। থাকতেছি ওখানে, ভালোই চলতেছি ফিরতেছি। আমার আম্মা ফেব্রুয়ারি মাসের 16 তারিখে অ্যাক্সিডেন্ট হয়। আমার বোনে আমার বলতেছে, আমার বোনে যে তুমি এরকম আম্মা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি বললাম কিভাবে? বললো যে ছাদের থেকে পড়ে গেছে, পা ভেঙে গেছে, এখন ওনার এক হসপিটালে রাখছে, হয়তো ফঙ্গুতে পাঠাই দিবে, রাখবো না ওইখানে। আমি বললাম ঠিক আছে। এখন আমার বোনে আমাকে বলতেছে যে তোর কাছে যদি আমি তো আর যেতে পারবো না, আমার ছেলে মেয়ে আছে, পরীক্ষা চলতেছে ওদের, তুই যাবি আম্মুকে আনতে, কিন্তু আনবি যে তুই যদি যদি তোকে 2 লাখ টাকা দেয়, তোর মামারা যদি 2 লাখ টাকা দিতে রাজি হয়, তাইলে আমার কাছে যাবি, না আমার কাছে যাবি না। আমার বোনে আমাকে বলতেছে। বললাম এটা কেমন কথা বললি? এটা হচ্ছে মা, এটার সাথে তো কোনো লেনদেন হয় না, এটা কেমন কথা বললি? আমি তো 2 লাখ টাকা তাদের হচ্ছে বোন আর আমাদের হচ্ছে মা, তারা এই 30 বছর পর্যন্ত করছে, এখনো তারা করবো, তা আমরা সন্তান, আমাদেরকে কিছু করার নাই। পরে আমার বোন এর কথা বলছি, পরে আমার বোন বলতেছে যে না, তাহলে তারা আমাদের গানের উপর উঠে দিব, আমরা টাকা পয়সা খরচ করতে পারবো না। যদি 2 লাখ টাকা দেয় তাহলে তুই আনবি, না হলে এই রুগী ধরবিও না, যাবিও না। তারপর বলছে, আমি কিছু দেখা যাক, আমি 2 লাখ টাকা চাইতেও পারবো না, আমি কিন্তু যাবো। আমার মা, আমি এটা সহ্য করতে পারবো না, যেটা আমি জানি আমার মা আমার জন্য কষ্ট করছে, আমি কেন মাকে টাকার বিনিময়ে আমি আমার মাকে দেখতে যাবো না। আর আমি
কোনো কথা শুনি না ওর। আমি বিকালবেলা আমার মামা আমাকে ফোন দেয়, ওরে অনেক ফোন দেয়, ওরা পঙ্গুতে আনছে আমার মামারা, পঙ্গুতে আইনা আমার ছোট মামা রক্ত দেয়, আমার মামতো ভাই রক্ত দেয়, আমাকে রক্ত দিয়া সবাই হসপিটালে ভর্তি করায় টরায়। বিকালে আমার মামা আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে কি যে এরকম তোরা কি কেউ আসবি না নাকি, আমরাই খালি আমাদেরই ঠেকা, আমাদের বল, তোদের কোনো দায়িত্ব নাই। পরে আমি বলছি মামা আমি কি করব, তখন আমার হাজবেন্ডের জব ছিল না, আমার হাজবেন্ড বেকার ছিল। পরে আমি বললাম কি করবো, পরে বল তুই আয়, তুই এক নজরে তোর মানে দেখা যা, তোদের কিচ্ছু করা লাগতো না, তোরা তুই শুধু হসপিটালে আয়। পরে আমি বলছি যে মামা আমি যে যাবো, আমার কাছে ভাড়ার টাকাটাও নাই। পরে মামা বলে ঠিক আছে তুই আয়, আমি ভাড়া দিব। পরে আমি গেছি একটা জিএনজি নিয়ে, এখান থেকে আমি আমার হাজবেন্ড আমরা দুজনে সন্ধ্যার সময় আমরা গেছি পঙ্গু হসপিটালে। যাইয়া দেখি মা ব্রেন ঠিক নাই, মা পাগলের মতো বকতেছে, কিন্তু আমাদেরকে ঠিকই চিনছে, আমারে চিনছে, আমার হাজবেন্ডের তো আর দেখে নাই, ওকেও দেখছে, দেখা ওরা অনেক দোয়া টোয়া করলো, আমারে ধরে অনেক কান্নাকাটি করলো। তো পরে বলছি মা কান্নাকাটি করেন না। তারপরে মারে বুঝাই অনেক, বুঝার পরে মামারা খালারা সবাই বলতেছে যে এখন কি করবি, কে থাকবো ওনার কাছে। পরে আমি বলছি ঠিক আছে আপনারা এতদিন পর্যন্ত আপনারা দৌড়াদৌড়ি করছেন, আপনারা বাসায় যান, আমিই থাকি। তো আমি আমার হাজবেন্ড রাতে থাকলাম, মামা যাওয়ার সময় আমার 4,000 টাকা 3,000 টাকা দিয়ে গেছে যে খরচ টরচ লাগলে যদি খরচ লাগে খরচ করিস। আমার মামা বাসায় চলে যায়, আমার মামা থাকে বনশ্রীতে আর খালা থাকে মোহাম্মদপুরে। খালা চলে যায়, মামারাও সবাই চলে যায়। যাওয়ার পরে আমি আমার মার কাছে রাত্রে থাকি, পরের দিন সকালবেলা মার থাকা, মানে এভাবে আমার বাসা থেকে হসপিটাল আমি প্রত্যেকদিন এভাবে মার কাছে আসা যাওয়া করতেছি। আমার বাসা হাসনাবাদ, এখান থেকে আমি পঙ্গু হসপিটালে যাই প্রত্যেকদিন, আমার হাজবেন্ড আমি আসা যাওয়া এভাবে করতেছি। এভাবে 8 দিন পর্যন্ত থাকলাম মার কাছে, আমি থাকলাম, আগাদার কেউ থাকলো না। থাকার পরে এখন আমার বলতেছি কি যে মামা আমি তো পারবো না, আমার বাসা অনেক দূরে, তো মামা আপনি এক কাজ করেন, ডাক্তারের সাথে কথা বলে ওনাকে আমার বাসায় দিয়ে দেন, আমার বাসায় যদি হয় মামা আমি আমার বাসায় নিয়ে যাই। তো মামা বলতেছে ঠিক আছে তাইলে তোর বাসায় দিয়ে দিব, ডাক্তারের সাথে কথা বলি। এখন এমন অবস্থা হয়েছে ওনার চিল্লানের জন্য কেউ ঘুমাইতে পারে না, এমন চিল্লাই কেউ ঘুমাইতে পারে না, খালি আবল তাবল বকতেছে। তো ডাক্তারের পরের দিন আসার পরে ডাক্তার বলছে ঠিক আছে আপনার বাসায় নিয়ে যান, 1 মাস পরে নিয়ে আইসেন আবার। তো মায়ের পায়ে রড ঢুকাইছে, এক পায়ে আরেক পায়ে আপনার ব্যান্ডেজ করে রাখছে। তো এখন বলতেছে যে একটা বেড কিনতে হবে, কারেন্টের বেড, ওইটা দিলে পুলবে, ওই বেডটা কিনতে হবে। 4,000 টাকা দিয়ে মামা ওই বেডটা কিনে আনছে, আইনা সবকিছু ইয়া করে মামা সহকারে আমাদের বাসায়, আমার মামা সহকারে আমাদের বাসায় আমি নিয়ে আসছি। যেদিন নিয়ে আসছি ওই দিন রাতে মারে আমি একটা আলাদা একটা রুমে মারে সুন্দর করে ওখানে সেট করে দিয়ে দেই, আর আমরা এক রুমে আলাদা এক রুমে আমরা থাকি। তো আনার পরে মার বুঝি না মার সাথে যে কেন এমন বাসায় নিয়ে আসি, মার সেবা যত্ন করতেছি। এখন বাসায় আনার পর দেখি যে মার পিঠে একটা ঘা, বিশাল বড় একটা ঘা, ফুটো অনেক বড়। তখন কি আপনার মা মানে কি সেন্সে ছিলেন নাকি মোটামুটি পাগল? সেন্সে ছিল মোটামুটি, আর মানে কাউকে চিনতে পারেন একটু পাগল প্রায় এরকম হচ্ছে। ওই হসপিটাল 8 দিন রাখছে, তো হচ্ছে খাওয়া টাওয়া ঠিক মতো তেমন কেউ দিত না, তেমন একটা কেউ গ্যারাজ্য করে নাই, মানে ওই কারণেই মা এরকম ছিল। আর ছাদ থেকে পড়ছে যে মার মাথায় ব্রেন একটু আঘাত পাইছে, তো যার কারণে মা আবুল তাবুল বকছিল। আমার বাসায় আনার পরেও বকতো, মানে বুঝাইতে মারে বুঝতো। পরে দেখি যে না মা আস্তে আস্তে ঠিক হয়ে যাইতেছে। পরে বাসায় আনলাম, দেখি যে পিছনে একটা বড় ঘা। পরের দিন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে কিছু ওষুধ দিল যে ওষুধগুলা নিয়ে গায়ের মধ্যে লাগান। তো এখন ওষুধ দিয়েছে হচ্ছে 50 টাকা কইরা, ওই যে গা শুকানোর জন্য। আমার আইনে একটা ওষুধ খাওয়াইছি, খাওয়ানোর পরে আমার বমি কইরা সব মনে করেন বাসায় আলাইছে। আমার হচ্ছে অনেক বিশাল বড় একটা অপারেশন ছিল আমার পেটে, আমি ওই অপারেশনের জন্য আমি কোনো কাজই করতে পারতাম না। অপারেশনের 3 মাস 6 মাস ডাক্তার বলতে ভারী কোনো জিনিস নিতে না, ওই 3 মাস পরে মারে নিয়ে আসছি, 2 মাস পরেই। তো এখন আমি মার দায়িত্ব নিচ্ছি ঠিকই, মায়ের দায়িত্ব আমি কিভাবে পালন করবো, আমি তো করতেই পারি না। তো আমি মাকে বুঝাইয়া সুঝাইয়া বলতাম, মাও বুঝতো যে আমার মেয়ে কষ্ট করতেছে, এটাও মা বুঝতো, কান্নাকাটি করতো। তো আমি পরে গাড়িটার জন্য মার বমি কইরা সব ভরাই আলাইছে। পরে আমি সব কিছু আবার পরিষ্কার কইরা মারে নতুন করে আবার বেড টেড দিয়া মারে আবার দিছি। দেওয়ার পরে এখন আমার হাজবেন্ডও অনেক করতো আমার মার জন্য, অনেক করছে ও। তো আমি আমার মার তো মানে ডাক্তার বলছে যে 1 মাস সোজা উনি সোজাই থাকবো, ওনার কোনো বেকা জোকা কিছু করতে পারবেন না। 1 মাস সোজাই রাখছিলাম, 1 মাস পর্যন্ত মা সেবা যত্ন 1 মাস করছি। এই ফাঁকে মামারা টাকা যেদিন মামা দিয়া গেছে, ওই দিন মামা আবার আমার হাতে 4,000 টাকা দিয়া গেছিল। ইয়া বলছে যে আমার বোনের যা যা লাগে সব খরচ করবি। 1 মাসের মাথায় মামা আবার 10,000 টাকা দিব। মানে এখন আমার মা বলছে ফোন করে যে তুই হসপিটালে নিয়ে আয়, আসলে বুবুরে দেখাই
দুখাইয়া তারপরে টাকা টুকা যা লাগে দিমু। আমার 1 মাস ছিল, থাকার পরে মারে আবার নিয়ে গেলাম মেডিকেলে, পঙ্গুতে নিয়ে গেছি। নেওয়ার পরে এরা এক্সরে করে দেখছে পলাস্টার খুইলা যে মার পায়ের ইয়েটা জোড়া নেয় নাই এখনো। ডাক্তার বলছে যে আপনি বাসায় নিয়ে এই রডটা কোন একটা ডাক্তারখানায় নিয়ে রডটা খুলে ফেলবেন 1 সপ্তাহ পরে, আর আগামী মাসে আবার নিয়ে আসবেন। তো এখন আমরা থাকি 4 তলায়, মানে নামাইতে অনেক কষ্ট হইতো, উঠাইতে অনেক কষ্ট হইতো। আমার হাজবেন্ড একা পারতো না, 3-4 জন লোক লাগতো। এমনি কইরা কইরা মারে আনা নেওয়া করতাম। মার ওই ঘাট জন্য অনেক টাকা পয়সা খরচ করছি। তো হসপিটালে নিয়ে গেছি, নেওয়ার পরে মামারা চিকিৎসা করাইয়া মামা আবার ওই দিন আমার হাতে 4,000 টাকা দিল। দেওয়ার পরে আমি বাসায় নিয়ে আসছি। মারে ভালোই মারে চলতে খাওয়াইতাছি, পড়াইতাছি, করতেছি। তো মা এমন কিছু কাজ করতো যে কাজের কারণে মার গায়ে আমার হাত তোলাও। মার প্রস্রাবের নাল দিছিল, মা ওই প্রস্রাবের নাল জিদ করে খুলে ফেলাইতো। আমার সাথে জিদাজিদি করতো, মানে আমি একটু হয়তো খাওয়া দিতে একটু দেরি হইতেছে বা আমি অন্য কোনো কাজ করতেছি, মার কি সহ্য, মানে মা কেমন জানি করতো, তোমাকে বুঝাই ছোট বাচ্চাদের মতো। তো মা নালটা খুলে ফেললে আমি রাত্রে সুন্দর করে প্রসাদ ফালাইয়া আমি খালি করে দিতাম। সকালবেলা উঠা দেখি যে পুরা ঘর মানে করেন সব ফার্নিচার সব ভরে গেছে, পুরা ঘরে ফ্লোরের মধ্যে। পরে মারে বকতাম যে কেন তুমি এভাবে করো, কি লেগে করো। ও মা কিছু বলতো না, যে পড়ে গেছে অস্বীকার করতো যে আমি কিছু করি নাই, এমনি খুলে গেছে, আমি কিছু করি নাই। ওই না একটা নাল লাগাইতে 200 টাকা লাগতো, একটা নার্সাই না লাগাইতে, ওই নালটা খুলে ফেলাইতো পুরা। তো মারে বুঝাইতাম, বুঝাইয়া শুনে রাখছি। তো ডাক্তারের কাছে মারে নিছি, ডাক্তার বলছে যে 1 মাস পরে আবার নিয়ে আসবেন। আমি এমনি মার সাথে আমার দিন যাইতেছে। যেদিন আমি কিছু রাগ করে অনেক সময় ধরতাম না মারে, সেদিন আমার হাজবেন্ডে করতো। তারপরে আমি মাকে এভাবেই করতেছি মার সাথে। পরে আমি মার গায়ের জন্য আমার ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। পরে ডাক্তার আইনা স্যালাইন ফিট করলাম। দেওয়ার পরে একটা স্যালাইন অনেক কষ্ট করে দিয়েছি, আর একটা স্যালাইন দিব, 3টা স্যালাইন দিতে বলছে। আরেকটা স্যালাইন দিব, ডাক্তারের বইলে আবার আরেকটা স্যালাইন আনাইলাম। আনাইয়া স্যালাইনটা দিয়া মাত্র ডাক্তার মনে হয় 10 পাওয়া যায় নাই, স্যালাইনটা খুলে ফেলাইছে। পরে মানে যেতে তাই মানে 4-5টা থাপ্পড় দিয়েছি। আপনি কেন খুললেন এই কথা বলছি। পরে মা বলে আমি খুলি নাই, আমি বিশ্বাস করে আমি খুলি নাই, ইচ্ছা করে খুলে গেছে। পরে আমি ডাক্তার আর কোন দিনে জিত করে ওই স্যালাইন ওইভাবে ফালাই রাখছি। রাত্রে আমার হাজবেন্ড আসার পরে আমি বলতেছি যে মা স্যালাইন খুলে ফেলাইছে, মানে স্যালাইনটা দিতে পারি না। খালা সবাই ফোন করে বলছি। তো খালারা বলে এখন কি করবো আমরা, কমনি তো এমনই। তো পরে আমি মারে বলছি, বলার পরে আর কিছু বলে নাই। ওই দিন এভাবেই ছিল, স্যালাইন আর দিই নাই জিত করে। আবার 400-500 টাকা স্যালাইন নষ্ট হয়ে গেছে ওইটা। পরের দিন ডাক্তার আনছে স্যালাইন লাগাইবো, এখন যাইয়া দেখি কি সব স্যালাইন পইরা পুরা খাটের নিচ বসে গেছে, কেমন জানি। পরে আমার ওই স্যালাইন আর দিতে পারি নাই। আবার 2-3 দিন পরে আবার মা আর একটা স্যালাইন দাও। পরে বুঝে শুনে আর একটা স্যালাইন আবার ফিট করি। ওই স্যালাইন দিলে আর কত হয়েছে, এর লগে বইয়া থাকতে হইব, মানে আমি তো আর বইয়া থাকতে পারি না। পরে আমি তো হাঁটা চলার মধ্যে আছি, তোমার কোনো সমস্যা নাই, তুমি দাও। না, দিতে চায় না, ওনার কাছে বসে থাকতে হইব। খালাগো সবাই ফোন দেয়, মামা করে ফোন দেয়, এমন করে আমার দিন যায়। তো মা আমাকে মানে আমি অনেক অত্যাচার করি, মাকে অনেক মারি। আপনি এরপর রেগুলার গায়ে হাত তুলতেন? হ্যাঁ, আমি এরপর রেগুলার। বলুন তারপর মাকে ওয়াকার দিল ডাক্তারে, ওয়াকার দিয়ে হাঁটাইতে বলছে, সকালবেলা আস্তে আস্তে হাঁটাইতে বলছে। যেদিন আমি বাসায় আনছি লাস্ট, মার তো এই ফাঁকে তো অত্যাচার করছি, মারে না খাওয়াইয়া রাখছি। 2 দিন মারে খাওয়া দিই নাই। জামাই গেছে, জামাই আমার কিছু দাও। আপনি খাবার দেননি মাকে? আমি খাবারও দিই নাই। এটা কি রাগ করেই করেছেন? রাগ করে। কেন খাবার দেননি? মায়ের পাশের একটা বাড়ি ছিল, ওই বাড়িতে আবার এখানে ভাইয়া বলি আমার হাজবেন্ডের ফ্যামিলি থেকেও আমার কিছু চাপ চড়তো, যে সবজিটা আমি আমার মার উপর দিয়ে উড়াইতাম। আমার ননাসেরা এসে নানান ধরনের কথা বইলা যাইতো, সবকিছু মনে একদিক দিয়া বলতো, সব মামারা খালারা যে যা বলতো সব জিত মার উপরে দিয়ে উড়াইতো। 2 দিন মানে না খাওয়া রাখছিলাম, 2 দিন মশারি ছাড়া দিচ্ছে, মশারি টানাই দিই নাই। অনেক সময় মারে অনেক অত্যাচার করছি, আমি কি বলবো ভাই, আমি বলতে পারতেছি। পরে আমি একদিন মাকে অনেক মারি, মানে আপনি যখন এই অত্যাচার গুলো করতেন মায়ের সাথে, আপনার আশেপাশে কেউ থাকতো না? হ্যাঁ, আমার ননাসেরা আমাকে অনেক, আমার যে ননাস 3 তলায় থাকতো, উনি মানে বলতো আমাকে যে কেন তুই তো মায়ের গায়ে হাত তুলবি, কেমন মেয়ে তুই, এভাবে আমাকে অনেক বকাঝকা করতো। আমার হাজবেন্ড আমাকে বকাঝকা করতো, আমার হাজবেন্ড ধরতো যে তুমি ওনার গায়ে হাত তোলো, আল্লাহ তোমার সহ্য করবো না এগুলি। তারপরে আমি একদিন
ওনাকে প্রচন্ড মারি। আমার হাজবেন্ডের সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছিল, হওয়ার মধ্যে মানে উনি মধ্যে দিয়ে কি একটা কথা বলছে আমার মনে নাই এখন। বলার পরে আমি বললাম যে তুমি কেন এর মাঝে কথা বলতে গেলা, তুমি কেন বলবা? এই কথা বললে আমি একটা ঝাড়ু ছিল ইচ্ছা মতো মানে ঝাড়ু দিয়ে পিটাই দরজা জানালা বন্ধ করে মারি মারছি। এক পর্যায়ে আমার স্বামী বলছে যে আমি রাখবো না আর ওনাকে আমার বাসায়, তুমি ওনাকে কই পাঠাইবো তাড়াতাড়ি পাঠাই দাও, আমি আমার বাসায় 1 সেকেন্ড রাখবো না। আমার ননাস উপরে আসছে, এই মায়ের শব্দ শুই না উপরে আইসা পুরা শরীরে আমার দাগ বেঁচে গেছিল। পরে আমি মার ওই দিন মানে না কয়ে রাখছিলাম পুরা দিন, না খাওয়াইয়া রাখা মা কিচ্ছু খাইতে পারে নাই, মা বেঁচে কি নাই। তারপরে আমি মারে ওই দিন মারার পরে পরের দিন আমার হাজবেন্ড অনেক বুঝে শুনে আমাকে আবার মারে খাওন দেই, মানে ইয়ে করি। তো পরের দিন বলতেছি যে আপনার ডাক্তার ওয়াকার দিছে, আপনি ওয়াকার ধরে একটু দাঁড়ান, একটু ওয়াকার ধরে দাঁড়ান, এভাবে শুয়ে থাকেন কেন? ও বলতেছি ঠিক আছে। আমি ওয়াকার ধরে আমার বয়ে ওয়াকার ধরে ধরে দাঁড়াই থাকতো, দাঁড়াইতে পারতো না, তারপরে দাঁড়াইতো মায়ের ভয়ে, দাঁড়াইতে পারতো না, তারপরে মায়ের ভয়ে দাঁড়াইতো। আমি যদি আমার গায়ে হাত তুলি, তারপরে ও আকার ধরে দাঁড়াইছে, এখন ওনার 4-5 দিন ধরে পায়খানা হয় না, বলতেছে যে আমার বাথরুম হয় না, আমি কি করব? আমি বলতেছি যে ওষুধ আইনা দিতে, ওষুধটা খাওয়ানোর পরে মার রাত্রে অনেক বাথরুম হয়। পরের দিন আমি বলছি কি মা যদি বাথরুমে ধরে আমার ডাক দিয়েন, আমি আপনার উঠাইয়া বাথরুম করাবো। উনি আর ডাক দেয় নাই, ভয়ে নাকি না আমার ঘুমের নষ্ট হইব তার জন্য জানি না, মায়া ভয়ে যেভাবে হোক আমাকে আর ডাক দেয় নাই। পরের দিন এখন উঠছি, ওর উঠার পর আমি গন্ধ লেগে বাসে থাকতে পারতেছি না। পরে আমি ওনারে ধইরা আনছি, বাথরুমে আনছি আইনা। পরে আমার হাজবেন্ড এক পর্যায়ে অনেক রাগ হয়ে যায় যে আমি আমার বাসায় 1 সেকেন্ডও রাখবো না। একদিকে তুমি এভাবে আমাকে মারো, অন্যদিকে তোমার ফ্যামিলি চতুর্দিক থেকে বলতেছে আমি টাকা পয়সা সব খেয়ে ফেলতেছি, আমি আর এগুলা সহ্য করতে পারবো না, তোমার মানে তুমি কোন দিকে নিবা নিয়ে যাও। পরে আমি আমার বোনরে ফোন দিলাম যে এরকম মারে এই অবস্থা। তো পরে বললো যে আমি কি করব, আমার বাসায় তো বাবা আছে। আমি বললাম এখন আমি কি করব, আমার ভাই আছে, ভাই আমার মারও খোঁজ খবর নেয় না, আমার বাবারও খোঁজ খবর নেয় না। আমি বললো যে আমি কি করব, আমার কাছে তো একজন আছে। আমি বললাম আমি তখন কি করব, আমার সংসার তো ভেঙে। এরপরে আমার হাজবেন্ড 4 দিনের জন্য বাসা থেকে বের হয়ে যায়। একদিন সকাল করে হঠাৎ করে সকালবেলা বের হয় যে আমি গেন্ডারিয়া যাইতেছি, আমি আসবো, বিকেলে আসবো বলে ও চলে যায়, ও আর আসে না বাসায়। এভাবে 4 দিনও আমার সাথে কোনো যোগাযোগ নাই, কোনো সম্পর্ক নাই, ওর সাথে কোনো কথা হয় না, ওর কোনো নাম্বারে ফোন দিলে ধরে না, ওর সাথে আমার কোনো যোগাযোগই নেই। ও বাসা থেকে বের হয়ে গেছে। তো বাসা থেকে বের হয়ে গেছে, আমি বলি কি যে ও কোথায় গেছে, আমি অনেকজনের কাছে খবর নেই, কারো কাছ থেকে কোনো খবর পাই না। একদিন ও আমার বলে কি যে তুমি তোমার মার আগে বাসা থেকে বের করো, এরপর আমি বাসায় আসবো, তার আগে আমি বাসায় আসবো না। তো আমি বলতেছি যে আর নইলে তুমি যদি তোমার মারে রাখতেই হয় তাইলে তুমি তোমার মারে নিয়ে কই যাবে, যাও গা, আমি আপারে ফোন দিয়ে বলে দিব, আপা ঘরে তালা মেরে দিব। আমি এখন কি করবো, আমার সংসারে ভাঙা যাইতেছে মার জন্য, আমি কি করবো, মারেও বা কোথায় নিব, কোথায় রাখবো, কেউ তো মারে নিতে রাজি না। তো আমি বলতেছি যে দেখি আমি কি করতে পারি। মামারে ফোন দিলাম যে মামা মারে তো রাখতে পারবো না, এখন কি করব? মামা আমাকে বললো যে আমি জানি না। আমি বললাম তাহলে আমার কাছে তো টাকা টুকা নাই, আপনার অ্যাম্বুলেন্সের টাকা পাঠান, আমি মারে বাড়িতে পাঠাই দিই। হ্যাঁ তাও দিতে পারবো না কেউ, হ্যাঁ কোনো খবরই নিব না, এখন তার সম্বন্ধে কিছুই জানে না কেউ, মামারা খালারা সবাই, এখন কেউ কোনো খবর নেয় না। আমি এখন সবকিছু করতে হবে আমার। আমি আমার ফুফাতো বোনরে ফোন দিলাম যে আপা আমি এখন কি করব। আপা আমার বলে কি যে তুই কি করবি এখন, তুই আর কিছু করার দরকার নাই, তুই ওনার বাড়িতে দিয়ে আয়গা, তোর সংসার ভাঙা যাবে। আমার ফোন করে বলছে তোর মারে যদি ঘর বাইর না করাস তাইলে এরা তোর মারে সহকারে বার কইরা দিয়া ঘরে তালা মেরে দিব, তখন তোর সংসার ভাঙা যাবে, তখন তুই কি করবি, তোমার জীবন তো শেষ, তোর জীবন তো শুরু, তখন তুই তোর জীবন কি করবি, তোর মারে তুই দেশে পাঠাই দাম, দেশে যে পাঠাবো আমার কাছে টাকা নেই, আমি কি করবো। তো বলতেছে আমি কি করবো বল, আমার কাছে অত টাকা পয়সা আমি দিতে পারবো না।
আমি বলছি এখন আমি বা কি করি। আমার খালার ফোন দিচ্ছে, আমার খালা আমার বললো কি আমার মামার অফিস হচ্ছে বনশ্রীতে, তো বললো কি তুই জামালের অফিসের সামনে নিয়ে দিয়ে আইগা, আপনারা টাকা পয়সাও দিবেন না, তারপরে এখন আপনারা খোঁজ খবরও নিবেন না, এটা কেমন কথা? আপনারা দেওয়ার সময় তো এই কথা ছিল না, এখন ওর আমি কি করব, আমার তো সংসার ভাঙা যাইতেছে। কথা বলার পরে আমি বললাম বনশ্রীতে আমি নিয়ে যাবো হেরা অফিসের সামনে, তো ওইখানে অনেক মান সম্মান যাইবো, হেরা তো নিব না, তখন আবার এই রুগী নিয়ে আমারই আবার আসতে হইব। আমি যে বনশ্রীতে নিয়ে যাবো সেখানে নিতে তো আমার টাকা লাগবো, আমি কোথায় পাবো অ্যাম্বুলেন্স ভাড়া? উনি তো বসতে পারে না। তো বলছি পরে এখন আমার কেউ ফোন ধরে না, সবাই ফোন দিয়ে কেউ ফোন ধরে না। এমনি এদিকে আমার হাজবেন্ডের সাথে আমার কোনো যোগাযোগ নাই। 4 দিন পরে আমার হাজবেন্ড আমি ফোন দেই, 3 দিন যেদিন দিয়ে আসছি মারে তার আগের দিন আমার হাজবেন্ড ফোন দিয়েছি পরে ধরার পরে বলতেছে যে আমি বাসায় আসবো, তোর মারে আগে দিয়ে আয়। তার বলছি ঠিক আছে আমি দিয়ে আসবো, তুমি বাসায় আসো। তো ওর বোন ওর এক চাচতো ভাই বাসায় এসে ওর বোনে আমাকে অনেক ধরনের কথাবার্তা বলে যায় এবং আমাকে বলে যায় যে কালকে সকালে যদি তোর মারে ঘর থেকে বাইর না করস তাহলে তোর সকালে ঘর থেকে বাইর করে দিবি, তুই কি করবি? তোর মারে তাড়াতাড়ি রাত্রের ভিতরে ডিসিশন নিয়ে কালকে সকালে তোর মারে বাসা থেকে বাইর করবি। আমি কথা বলতে পারে, আমি কিছু ঠিক আছে আমি সকালে আমার মারে যেখানেই পারি আমার মারে আমি দিয়ে আসবো। পরের দিন সকালবেলা আমার হাজবেন্ড আমাকে বলতেছে কি ব্যাপার তোমার মারে পাঠাইবা না? আমি বললাম হ্যাঁ পাঠাবো। তো সকালবেলা উঠছি 7টা বাজে, উঠে আমার কাপড় চোপড়ে সব গুছাই আমার বোনের বাসায় দিয়ে আসছি। একটা সিএনজি নিলাম, একটা সিএনজি নিয়ে বসাই আমারে বোনের বাসায় গ্যারেজের মধ্যে রাইখা চলে আসছে। বোনকেও বলি নাই, বোনকে বললে তো বোন রাখবে না। তারপরে জানতো এটা? হ্যাঁ মা জানতো যে আপনি তাকে হ্যাঁ আমার মা জানতো। যাওয়ার সময় আমাকে ধরে অনেক কান্নাকাটি করছে, মার কাছে মাপ চাইছি। কি বলেছে আপনার মা ওই সময়টা থাকবে? বলছে তোর উপরে আমার কোনো অভিশাপ না, আমি তোকে কখনো অভিশাপ দিব না। কিন্তু আপনি যে আপনার বোনের পাশে রেখে আসতেছেন ওই সময়টাতে আপনার মা আপনাকে কিছু বলছিল না, কোনো রিকোয়েস্ট করছিল না? যে আমাকে রিকোয়েস্ট করছে যে আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তুই আমাকে যত আঘাত দেশ যত কিছুই করস আমি তোকে ছেড়ে কখনোই থাকতে পারবো না, আমি তোকে অনেক ভালোবাসি, তুই আমার ছোট মেয়ে, আমি তোর আপনি গ্যারেজে রেখে আসলেন। আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি একটু কন্ট্রোল করে নিজেকে, আপনি গল্পটা পুরোটা আমাদেরকে বলেন। তারপরে গ্যারেজে রেখে আমি আমার হাজবেন্ড আমাকে যাওয়ার সময় বলে দেয় যে তুমি উপরে উঠবা না, তুমি মাকে নিচে রেখে আমাকে নিচে রেখে তুমি চলে আসবা, উপরে উঠলে তোমার বোন তোমার মারে আবার তোমার সাথে দিয়ে দিবা, তোমার মারে যদি তুমি আবার বাসায় নিয়ে আসো আমি কিন্তু তোমাকে বাসায় ঢুকতে দিব না। তারপরে আমি আমার মারে গ্যারেজে রেখে চলে আসি। ওই আসার মার সাথে আমি বাসায় চলে আসি মারে ওখানে রেখে। তারপরে আমার বোনদের ওই পাশের বাড়াইটা নাম ছিল নিচে নাইমা দেখে কি যে আমার মা, পরে বলতেছে ভাবি আপনার মা এখানে কেন? বলতেছে কিভাবে আমার মা পঙ্গু, আমার বোনের বাসায় এখানে কিভাবে আসবে? আপনার মা বসে আছে দেখেন, আমার মা নিচের বসে রয়েছে। পরে মাকে লোক ডাইকে আমার উঠাইছে উপরে, উঠাইয়া পরে আর কি এরপর থেকে আমার মার সাথে আমার আর কোনো যোগাযোগ হয় নাই। 9 মাস ছিল মা বোনের বাসায়, 9 মাসে আমি মার সাথে কোনো কথা বলতে পারি নাই। মা আর আমার বোনে জিত করে আর আমার মার সাথে কোনো যোগাযোগ করতে দেয় নাই। তারপর কি হয়েছে? যোগাযোগ করতে দেয় নাই। মা ওখানে ছিল 3 মাস, ওখানে 9 মাস ছিল। আমার বাসা থেকে যাওয়ার 2 মাস পরে মা স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করছে। তারপর ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার বলছে যে আপনার মার ডাইন সাইডে রক্ত জমাট বাঁধছে, আপনার মার ওইটা অপারেশন করে ফালাইতে হবে, নাহলে আপনার মা পঙ্গু হয়ে যাবে, আরো প্যারালাইসিস হয়ে যাবে। পরে বোনে অপারেশন করাইছে, মাথা অপারেশন করাইছে। তারপরে যেদিন মারা গেল তার 2-3 দিন আগে মার জ্বর হয়েছে, গায়ের মধ্যে র্যাশ, চিকুনগুনিয়া যেটারে বলে ওইটা। বোনে বুঝতে পারে নাই, মনে করছে কি যত হামটাম হইব, ডাক্তারের কাছে নিয়েছিল, ডাক্তার থেকে ওষুধ এনে খাওয়াইছে, কিছুই হয় নাই। জ্বর, এমন জ্বর মানে কোনো কিছু খাওয়া দাওয়া সব বন্ধ, কিছুই খাইতে পারে না। পরে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্রবারে মা মারা গেছে। মঙ্গলবার থেকে মা অসুস্থ, আমি জানি না। আপনি কি জানলেন কিভাবে? আমার মা অসুস্থ, আমার মামি আমাকে দুপুরবেলা ফোন দিছে, ফোন দিয়া বলতেছে আমার মা অসুস্থ, আমি জানি না। তো গ্যান্ডারি আমগো একটা লোক থাকে, ওই লোকটা আমাকে বৃহস্পতিবারে আমাকে ফোন দিয়া বলতেছে যে আপনি কি বাসায়? আমি বললাম হ্যাঁ আমি বাসায়। বললাম আপনার মার অবস্থা ভালো না, আপনার মারে নিয়ে আমি ঢাকা মেডিকেলে যাইতেছি, আপনি রেডি থাকেন, আপনার হয়তো মেডিকেলে যাইতে হইতে পারে। বললাম কি হয়েছে মার? আপনার মার কোনো কথাবার্তা নাই, আপনার মার কোনো উসগিরিস কিচ্ছু নাই, আপনার মার অবস্থা ভালো না, আমি ঢাকা মেডিকেল নিয়ে যাইতেছি, যদি আপনার মারে দেখতে হয় সে দেখা যায়।
পরে আমি আমার হাজবেন্ড কে ফোন দিলাম যে এরকম এরকম মা নাকি অসুস্থ। তো বললো তোমার জানাইছে কি? আমি বললাম এরকম এরকম। তো আমার বললো কি করবা? আমি বললাম তখন নাকি 7-8টা বাজে, সন্ধ্যা হয়ে গেছে। আমারে বলছে যে আমি আইসা লই, তারপরে দেখি কি করা যায়। পরে মারে ঢাকা মেডিকেল নিয়ে গেছিল। নিয়ে যাওয়ার পর ডাক্তারে মারে বলছে যে আপনার মার 80% মারা গেছে, 20% আছে। তারপর ডাক্তারে বলছে যে শুধু মার একটা চোখই আছে, মার সবই মারা গেছে, মার কিচ্ছু নাই, মার শুধু রুটা আসা যাওয়া করতেছে। বলছে আইসিইউ তে সেট করতে। আইসিইউ তে সেট করতে, ওখানে সেট করার মতো ইয়া নাই, খালি নাই আইসিইউ। আর বাইরেও নিয়ে গেল, আমার টিকবো না, তো আর নিয়ে লাভ কি? আর নেয় নাই। ওই ইয়াতে ঢাকা মেডিকেলে নতুন বিল্ডিং এর 8 তলায় মানে রাখছিল, ওইখানে বেডে। ও রাখার পর রাত্রে আর কি মা ছিল ওইভাবেই। সকালবেলা আমার হাজবেন্ড আসছে 12টার দিকে। তো 12টার দিকে আসার পরে আমি কি করবো? এখন এত রাত্রে তো আর যেতে পারবো না, যাওয়া সম্ভব না, গাড়ি ঘোড়াও কিছু নাই। তো রাত্রে শুধু আমাদের বিছানায় বসে বসে কাঁদছি যে আল্লাহ তুমি আমার মানে একটু করে কথা দেখতে পার। পরের দিন গেলাম, 9টা বাজে গেলাম, যাইয়া দেই মার বেডে পালাই রাখছে। মা শুধু নিঃশ্বাসটা আছে, মার কিছুই নাই, মার হুশ দিস কিছুই নাই। পরে মারে ওই ডাক্তার বলছে সিটি লাইন করতে। সিটি লাইন করার জন্য মারা কি আপনার সামনে গিয়েছেন? আপনি তখন ছিলেন না মৃত্যুর সময়টাতে? মৃত্যুর সময়টা আমি ছিলাম। হ্যাঁ। আপনার সঙ্গে আপনার মার শেষ কথা কি হয়েছে? আমার মার সাথে আমার আর কোনো কথা হয় নাই। ওই যে আমার বাসা থেকে কথা বলে গেছে, ওই কথাই। ওই সময়টাতে কি উনার কথা বলার কোনো শক্তি ছিল? না, ওনার কোন দুনিয়ার কোনো হুঁশ ছিল না।